সবাইকে পাঠাচ্ছি। রাকিব ভাই শুনতে পাচ্ছেন? আপনাকে হ্যাঁ হোস্ট করে হ্যাঁ দিলাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি, সমস্যা নাই। আমি জুবায়ের, শুরু করো জুবায়ের। রাকিব ভাইকে হোস্ট করে দিলাম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আমি স্ক্রিন শেয়ার করেছি। দেখা যাচ্ছে। কন্টিনিউ আমি প্লিজ। ওকে। হুম, দেখা যাচ্ছে সবকিছু ঠিক আছে, হ্যাঁ সাউন্ড হ্যাঁ, ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম। স্পার্ক মেডিকেল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এফসিপিএস পার্ট 1 মাস্টার ব্যাচ জুন 2026 ইএনটি ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনারা যারা আমাদের সাথে যোগদান করেছেন অলরেডি বা যারা যোগদান করবেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার সাথে আছেন আমাদের প্রাণপ্রিয় বড় ভাই, আমাদের এফসিপিএস ইএনটি পার্ট 1 মাস্টার ব্যাচের মেন্টর ডক্টর মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ভাই। আর সাথে আছে আমি ডাক্তার জুবাইর ইবনে রাকিব। আহ, আমাদের সম্বন্ধে আহ, আশা করি আপনারা আমাদের পরিচয় আস্তে আস্তে জানবেন। যাই হোক, তারপরে আমি আমার পরিচয় দিই। আমি ডিএলও কমপ্লিট করেছি, এফসিপিএস পার্ট 1 করা, এখন ট্রেনিং বাকি আছে। এখন আসলে এফসিপিএস পার্ট 2 ট্রেনি বলতে পারেন। যাই হোক, এখন আজকে এই গতানুগতিক ধারায় আপনারা হয়তো আমাদের স্পার্ক মেডিকেল একাডেমির যে পেজ বা অন্যান্য জায়গাতে আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্বন্ধে জানতে পেরেছেন। আজকে জুন 2026-এর ব্যাচ নিয়ে একটু আর্লি কথা বলে, আর্লি না আসলে, যারা জুন 2026-এ, যেহেতু এখন এফসিপিএস পরীক্ষা 1 মাস আগে অনুষ্ঠিত হবে, অন্যান্য সময়ের মতো জানুয়ারি এবং জুলাইয়ে হবে না, যেহেতু জুনে হবে, এফসিপিএস পার্ট 1 কমপ্লিট প্রিপারেশনের জন্য কমপক্ষে 6 মাস আপনাকে হাতে নিয়ে প্রস্তুতি নিতে হবে। আপনি কমপ্লিট প্রিপারেশন যদি নিতে চান, আসলে প্রস্তুতি কমপ্লিট হয় না, আপেক্ষিকভাবেও যদি আপনি একটা কমপ্লিট প্রিপারেশন নিতে চান, যে অ্যাবসলিউটলি 100% প্রিপারেশন তো নেওয়া সম্ভব না, পুরা সিলেবাস কাভার করা, সব কিছু জানা, তারপরেও আপনি নিজের মনের কাছে সন্তুষ্ট হয়ে এরকম একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাওয়ার জন্য কমপক্ষে 6 মাস আপনাকে একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে বসতে হবে। তো সেই বিষয়ে কথা বলার জন্য আসলে একটু যারা অনেকে আছেন আম, এই সামনে জানুয়ারিতে অনেকে পরীক্ষা দিবেন বা আগামী জুনে, আশা করি সবার জন্য শুভকামনা থাকবে। যারা পরীক্ষা দিচ্ছেন, আমরা তো চাই সবাই সফল হোক, সবাই যারা পরীক্ষা দিচ্ছেন সবাই পাশ করুক, আলহামদুলিল্লাহ। কিন্তু আহ, যেটা সত্য এবং যেটা বাস্তবতা, আমরা নিজেরাও ফেস করে আসছি। আমার নিজেরও একবারে পার্ট 1 হয়নি, ধৈর্য ধরে লেগে থেকে তারপরে হয়েছে। এখন ইএনটি এফসিপিএস পার্ট 1 ফার্স্ট অ্যাটেম্পে হয়েছে এরকম আছেন, আমি বলবো না যে হয়নি, আছেন, কিন্তু একটু কঠিন। বরাবরের অন্যান্য সাবজেক্টে যেমন এফসিপিএস পার্ট 1 ইএনটিতে অন্য সাবজেক্টে হয়েছে, ফার্স্ট অ্যাটেম্পে ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছে, হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু ইএনটিতে এই জিনিসটা একটু কম, একটু কম না, অনেক কম। দেখা যায় যে কমপক্ষে সেকেন্ড অ্যাটেম্প লাগে। তো যাই হোক, আসলে ইএনটি এফসিপিএস পার্ট 1 কেন আমরা বলছি যে সার্জারি ফ্যাকাল্টির অন্যান্য সাবজেক্ট বা অন্য ফ্যাকাল্টির অন্য সাবজেক্টের থেকে একটু আলাদা, এই বিষয়ে কথা বলার জন্যই আসলে আজকে আমরা আপনাদের সামনে এসেছি। একটু শেয়ার করা, আমরা আসলে এই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে গেছি বিষয়টা এরকম না, আমরা জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি যে আমাদের যে পরীক্ষা মানে দিতে দিতে বা 1-2 বার বা 3 বার বা 4 বার, আমার যেমন কমপ্লিট প্রিপারেশন নিয়ে আমি পরীক্ষা দিয়েছি। আমার অ্যাটেম্প ছিল অনেক আগে, প্রিপারেশন আমি আসলে নিতে পারি নাই, কিন্তু আমি ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে আমার ফোর্থ অ্যাটেম্পটে হয়েছে। এখন এইটা আসলে কি বলবো, আমার নিজের ব্যর্থতা আমি মনে করি, বাট কিছু ভুল করে আসতাম, এই কারণে এই জিনিসগুলো শেয়ার করা। আমার যে ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, এখন জানি না, ওই সেই জায়গা থেকেই একটু আমি যেই ভুল করেছি সেই ভুলগুলা
আপনারা যেন না করেন, সেই জিনিসগুলা শেয়ার করা, যে আমি পরীক্ষা দিতে যে কি ফেস করেছি, কোন জায়গাগুলোতে ভুল হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা। আরেকটা জিনিস, আজকে আলোচনার মূল বিষয়বস্তু যে ইএনটি এফসিপিএস পার্ট 1 এর সিলেবাস কেমন, সিলেবাসটা কেন একটু আলাদা, এটা একটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই ব্যতিক্রমধর্মী সিলেবাস নিয়ে আমরা যখন কথা বলবো, তখন এই ব্যতিক্রমধর্মী সিলেবাসকে প্যালাটেবল করে কমপ্লিট একটা প্রিপারেশন কিভাবে নেওয়া যায়, এবং সেই বিষয়ে স্পার্ক মেডিকেল একাডেমি আপনাকে কতটুকু হেল্প করতে পারবে, বা স্পার্ক মেডিকেল একাডেমির এই মাস্টার ব্যাচের প্ল্যান কি, আমরা কিভাবে ক্লাসটা সাজাচ্ছি, আমরা কিভাবে প্ল্যান করছি, কারা ক্লাস নিবেন, কিভাবে ক্লাস নেবেন, কতদিনে প্রিপারেশনটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সেই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ওরিয়েন্টেশন। তো যাই হোক, আহ, আসলে আজকের ওরিয়েন্টেশন বেশি বড় করব না, জাস্ট একটু ওভারভিউ দিব। আমার সাথে আমার বড় ভাই ডাক্তার মোহাম্মদ রাকিবুল ইসলাম ভাই আছেন, উনিও মাঝে মধ্যে বলবেন। তো আমি জাস্ট শুরু করলাম আর কি। তো এইটা আমরা প্রথমেই চলে আসি যে বিষয়টা, যে আমাদের ক্লাসের প্ল্যান কিরকম, বা আমরা কিভাবে প্ল্যান করতে চাচ্ছি, যে আমরা এই ক্লাসগুলা কিভাবে নিব বা কি নিয়ে কাজ করব, সেই জিনিসগুলো আমরা একটু বলতে চাই। তো আমরা আসলে যেটা প্ল্যান করেছি, যে আমরা ডিসেম্বর থেকে ক্লাস শুরু করব, ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে ক্লাস শুরু করব। এইটা মোটামুটি একটা ডেট। এবং এখানে যে ইএনটি রিলেটেড, ইএনটি অ্যানাটমি, ইএনটি ফিজিওলজি এবং ইএনটি ক্লিনিক্যাল, যে আগে তো পেপার 1, পেপার 2, পেপার 3 ছিল। আসলে আমার মনে হয় এটা নিয়ে আলোচনা করার আগে আমরা একটু সিলেবাস বা কারিকুলাম, যেটা একেবারে বিসিপিএস থেকে যেটা প্রোভাইড করা, বা আপনারা জানেন কিনা জানি না, আমি সেই কারিকুলামের থেকেই জাস্ট এটা উঠে দিয়েছি, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই পিডিএফটা। এবং এইটা হচ্ছে আপনার একেবারে বিসিপিএস এর সি ব্লকে একটা কারিকুলামের আলাদা একটা বই বিক্রি করা হয়, এটা আপনি কিনতে পাবেন, আবার অনেক জায়গায় কোচিং থেকে প্রোভাইড করে। আমরা পিডিএফ এই জিনিসটা শেয়ার করলাম, এটাতে পুরা একটা আম, কি কি থাকে, মার্কস ডিস্ট্রিবিউশন, ইচ অ্যান্ড এভরিথিং এখানে লেখা আছে। তো এখানে আমরা দেখেন এই যে সিলেবাস ফর এফসিপিএস অটোলারিঙ্গোলজি, তো এখানে কি কি আছে, আমরা পেপার, আগে যেটা ছিল 3টা পেপারে ডিস্ট্রিবিউটেড ছিল, এখন যেহেতু আপনারা জানেন যে 3টা পেপার একসাথে পরীক্ষা হয় একই দিনে, কিন্তু প্রশ্ন যেগুলা থাকে সেই প্রশ্নগুলো এই সিলেবাস এবং এই মার্কস ডিস্ট্রিবিউশন অনেকটা ফলো করে। বিসিপিএস এর এই জিনিসটা খুবই ভালো। বিসিপিএস এর আপনার পরীক্ষার ডেট বলেন, সিলেবাস বলেন, সবকিছু একেবারে, যেমন 15 তারিখে ফর্ম, আপনার 15 তারিখে হচ্ছে ফর্ম ফিল আপের জন্য আপনি 16 তারিখ, 15 তারিখ থেকে আবেদন করতে পারবেন, 15 তারিখে ক্লোজ হবে, নেক্সট মান্থের 27 তারিখ পর্যন্ত আপনি টাকা উইথড্র করতে পারবেন। এবং পরীক্ষা ফিক্স ডেটে হবে, আগে হতো জানুয়ারির ফার্স্ট উইকে, এখন চলে যাবে সেটা জুনের ফার্স্ট উইকে এবং ডিসেম্বরের ফার্স্ট উইকে। এগুলো মোটামুটি প্রিফিক্সড, তাতে মোটামুটি তৃতীয় বিশ্বযুদ্ধ না লাগলে পরীক্ষা পেছানোর সম্ভাবনা বা এগিয়ে আসার সম্ভাবনা নেই, সেহেতু আমরা এই সিলেবাসটাকে ফলো করা হয়। এবং আমরা যখন প্রিপারেশন নিব বা আমরা যখন ক্লাস নিব, তখন আমাদের মেইন গাইডলাইন থাকবে এই আমাদের এই জিনিসগুলা। তো যাই হোক, আমরা একটু শুরু করি। দেখেন এখানে কন্টেন্টের মধ্যে প্রথমে পেপার 1-এ কি কি থাকে, তার আগে আমার মনে হয় যে একটু আমরা এগিয়ে যে আমরা ভেতরে কি আছে সেটা দেখার আগে আমরা টপিকস গুলো একটু দেখি। এই যে দেখেন, পেপার 1-এ টপিক ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ কোশ্চেন কি কি আপনার, এটা ডিস্ট্রিবিউশন, মার্কস ডিস্ট্রিবিউশন যেটা, সেটা কিভাবে থাকে সেটা আমরা দেখার জন্য দেখেন এখানে যে এমব্রায়োলজি, ডেভেলপমেন্টাল অ্যানাটমি রিলেটেড টু অটোলারিঙ্গোলজি, হেড নেক সার্জারি, এখান থেকে 5টা কোশ্চেন থাকবে। হিস্টোলজি, সারফেস অ্যানাটমি, হিস্টোলজি থেকে 5টা কোশ্চেন থাকবে। সারফেস অ্যানাটমি, বেসিক স্ট্রাকচার, সেলস, টিস্যু, লিম্ফ্যাটিক সিস্টেম, এইগুলা থেকে 10টা প্রশ্ন থাকবে। এই জন্য দেখেন বেসিক কিন্তু অনেক, বেসিকের থেকে অনেক প্রশ্ন আসে। তাহলে আমার অ্যানাটমি অফ হেড নেক সার্জারি যে পোর্শন, তার থেকেও অনেকখানি অংশ আছে, যে অংশ আপনার এই যে এই 20 মার্কস, এইখান থেকে এই 5 5 10 আর এই 10, এই 20 20 কোশ্চেন্স
20টা প্রশ্ন মানে 40 মার্ক। এই 40 মার্ক কিন্তু একেবারে বেসিক, এবং এখান থেকে এই প্রশ্ন পোর্শন থেকে আমরা যখন প্রিপারেশন নিব বা ক্লাস নিব আমাদের ফোকাসটা ওইভাবেই থাকবে। কারণ এমব্রায়োলজি, এই যে ইএনটি রিলেটেড এমব্রায়োলজি থাকে, কিন্তু আপনার পুরা এমব্রায়োলজি পড়তে হবে তা কিন্তু না। আমরা পড়বো হচ্ছে আর্চ, পাউচ, ক্লেফট, প্যালেট বা এইগুলা যে আছে এই জায়গাগুলোর উপরে ফোকাস করব। অ্যান্ড এমব্রায়োলজি অফ ইয়ার, এমব্রায়োলজি, ডেভেলপমেন্ট অফ ইয়ার, ডেভেলপমেন্ট অফ নোজ, ডেভেলপমেন্ট অফ নেকের আদার স্ট্রাকচার যেগুলো আছে এইগুলো নিয়ে কিন্তু আমরা মেইন ফোকাস করব। এবং এই জায়গায় যে 5টা কোশ্চেন আসে, কেউ যদি ভালো প্রিপারেশন নেয়, আমার অভিজ্ঞতা থেকে যেটা বলা যায় যে এই 5টা কোশ্চেনের আপনি 5টাই কমন পাবেন। এবং সেই প্রিপারেশনটা আমরা যখন ক্লাস নিব আমরা ওইভাবেই প্রিপারেশনটা নিব। যেমন আমরা আম, অন্য এমব্রায়োলজি যেমন পড়বো, মেইন এইগুলোর সাথে আমরা একটু ল্যাংম্যান থেকে দিব। কারণ বিগত বছরে প্রশ্নগুলোতে দেখা যাচ্ছে যে এমব্রায়োলজি ইয়ার, নোজ, থ্রটের যেমন আমরা ধিংরার থেকে পড়বো, তার সাথে স্কট ব্রাউনের থেকে কিছু অংশ পোর্শন ক্লাসে আমরা অ্যাড করি। তো সবকিছু মিলে আমাদের এমব্রায়োলজির ফোকাসটা এরকম থাকে। হিস্টোলজি থেকে যখন আমরা করব, হিস্টোলজিও কিন্তু দেখেন জেনারেল অ্যান্ড সিস্টেমিক রিলেটেড টু অটোলারিঙ্গোলজি। সো আমরা যা কিছুই পড়বো, এই জন্য আমরা বারবার করে বলছি যে এই সাবজেক্টে পরীক্ষার্থী থাকে অনেক কম। মেডিসিন সার্জারিতে কয়েক হাজার পরীক্ষা দেয় ফ্যাকাল্টি ধরে, কিন্তু আমার ইএনটিতে পরীক্ষার্থী থাকে 300-র মধ্যে। বেশি গতানুগতিক আমার যেটা মনে হয়। এবারও মনে হয় নিয়ার অ্যাবাউট, রাকিব ভাই আছেন আসি ফর্ম? জুবাইর, আসি। হ্যাঁ। তো রাকিব ভাই আসলে এই খোঁজগুলো অনেক, আমার থেকে এক্সাক্ট নাম্বার রাকিব ভাই ভালো বলতে পারে। তো আমার আচ্ছা জানা মতে কতজন পরীক্ষার্থী করেছে বলেন। আচ্ছা, এই আমি আমি একটু বলি, আমরা দুইজনই হচ্ছে, আমি ডক্টর রাকিব, আমরা দুইজনই হচ্ছে গত জানুয়ারিতে আর কি পার্ট 1 কমপ্লিট করছি, আলহামদুলিল্লাহ। তো আমাদের ওইবার হচ্ছে পরীক্ষা দিয়েছিল 221 জন। আমরা 46 জন পাশ করছিলাম গত জানুয়ারিতে। খুব সম্ভবত জুলাইতে 279 জন পরীক্ষা দিছিল, পাশ করছে মাত্র একজন। আর এইবার অলরেডি জানুয়ারিতে পরীক্ষা দেওয়ার জন্য 269 জন আর কি অলরেডি ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করে ফেলছেন আর কি, গতকালকে দেখলাম 269 জন। এখন আমরা চাই যে 269-এ 269 জনই এবার পাশ করে যাক জানুয়ারিতে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। না সেটাই, এই যে দেখেন তাহলে আসলে ভ্যারিয়েশন হচ্ছে, কোশ্চেনের ভ্যারিয়েশন থাকে, পরীক্ষার্থী কম। এখন আসলে প্রশ্ন কোনবার কেমন হবে এটা বলা কঠিন। গতবারের প্রশ্নটা গতানুগতিক ধারায় প্রশ্ন হয়নি, এই জন্য যারা প্রস্তুতি নিয়েছেন তারা আসলে আনফরচুনেট। আমি দেখেছি আমার পরিচিত যারা আমার কলিগ বা আমাদের সাথে যারা প্রিপারেশন নিয়েছে, আনফরচুনেটলি গতবারে অল্প সামান্য 2-1 মার্কসের জন্য হয়নি, এরকম পরিচিত অনেকজন আছে। যেহেতু আমরা ইএনটিতেই কোর্সে ছিলাম, এই জন্য আমাদের যারা আছেন পরীক্ষা দেয় তাদের, আমরা নিজেরাও তো কয়েকবার পরীক্ষা দিয়েছি একসাথে। তো যাই হোক, এখন যেটা বলছিলাম, তাহলে আমাদের এই প্রিপারেশনটা কেন আলাদা, সেটা হচ্ছে আমাদের অন্য সাবজেক্টে আপনি যখন পড়বেন হিস্টোলজি, সব জেনারেল অ্যান্ড সিস্টেমিক, অল আদার সিস্টেম আপনি ভালো মতো পড়বেন। কিন্তু এখানে আমরা জেনারেল অ্যান্ড সিস্টেমিক যাই পড়ি না কেন, ইটস অল অ্যাবাউট ইএনটি অ্যান্ড হেড নেক সার্জারি। এক্সট্রাও কিছু পড়া লাগবে, এমন না যে সবই পড়া লাগবে, বাট এইটার উপরে ফোকাসটা বেশি করা লাগে। আচ্ছা যাই হোক, সারফেস অ্যানাটমি, বেসিক স্ট্রাকচার, সেলস, টিস্যু, লিম্ফ্যাটিক সিস্টেম, এটা হচ্ছে একেবারেই জেনারেল সবার জন্য যে প্রিপারেশন, আমাদের জন্য সেম ওই একই প্রিপারেশনে এটা পড়তে হয়। এখন আসি যে অ্যানাটমি অফ হেড নেক সার্জারি, অটোলারিঙ্গোলজি, হেড নেক সার্জারি, এই অ্যানাটমিটা আমরা পড়ার সময় বেশ কিছু জায়গা থেকে পড়তে হয়। সেগুলো আমরা ইনশাল্লাহ অবশ্যই আপনাদের ক্লাস নেওয়ার সময় তো বলবো। এখন একটু বলতে যদি হয় তাহলে আমরা বলি যে ইয়ার, নোজ, থ্রট, দেখেন কত সুন্দর ডিস্ট্রিবিউশন। এই যে আপনি ইয়ারের অ্যানাটমি থেকে 6টা প্রশ্ন পাবেন, নোজের অ্যানাটমি থেকে 6টা। তাহলে আপনার কোন অংশটাকে কতটুকু গুরুত্ব দিতে হবে, এই সিলেবাস যদি আপনি ফলো করেন আপনার প্রিপারেশন নিতে সুবিধা হবে। আমরা যখন গাইড করব বা আপনাদের গাইড করার চেষ্টা করব, তখন এইটা আমাদের ফোকাস থাকে যে একটা অরবিট অ্যান্ড ইটস কন্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন আসে, এখন কতটুকু পড়তে হবে, এইটা আমাদের আমাদের গাইড করার বিষয়। এই জন্যই আসলে আসলে কোচিং বা আম, বা এই যে আমাদের ইম্পর্টেন্সটা কি, আমরা জাস্ট আপনাদেরকে গাইড করব যে আপনি এটার থেকে এতটুকু আসবে, আপনার এই বিগত বছরগুলোতে এই প্রশ্ন আসে। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে অন্য রেসিডেন্সি বা অন্য পরীক্ষাতে কোশ্চেন পাওয়া যায়,
মানে কোশ্চেন বলতে কি, কোশ্চেন আপনি জানতে পারেন যে এই রেসিডেন্সিতে এই প্রশ্ন এসেছিল, কিন্তু এই ইএনটি বা যে কোনো সাবজেক্টের প্রশ্নগুলা বিসিপিএস এর কোনো প্রশ্ন তো কোথাও পাওয়া যায় না, কোশ্চেন ব্যাংক আপনি পাবেন না। সেহেতু এই বিগত বছরে আমরা যে যখন পরপর 2-3 বার পরীক্ষা দিয়েছি, তখন দেখেছি যে বেশ কিছু টপিকস আছে, বেশ কিছু কোশ্চেন আছে যেগুলো হুবহু রিপিট হয়, টপিকস থেকেই রিপিট হয়, মানে একই ভাষা থাকে, যে ওই প্রশ্নের প্রথম লাইন পড়লেই আপনি বুঝতে পারবেন, যদি আপনার জানা থাকে যে না এটার আনসার এটা হতে যাচ্ছে এবং এই প্রশ্ন এটা। তো এই জন্য আসলে প্রথমবার পরীক্ষা দিতে গেলে অনেকের অনেক ভালো প্রিপারেশন থাকে, অনেক মেধাবী, আর সবাই আমাদের মতো, মানে আমার মতো ওই রকম আপ টু দা মার্ক প্রিপারেশন একবারে আমি যেমন নিতে পারিনি, অনেকেই নিতে পারে, তারপরেও হয় না একটা কারণে, খুব সামান্য কারণে, যে বুঝতে পারে না, কিছু জিনিস একটু ভুল হয়ে যায়, জানা জিনিস। তো যাই হোক, এখানে টপিকস গুলো আমরা বললাম, যেমন এই যে অ্যানাটমি অফ ব্রেন অ্যান্ড ক্রেনিয়াল নার্ভস, এটা বেশ ইম্পর্টেন্ট। তখন আমরা যখন নিউরো অ্যানাটমি এখান থেকে, তাহলে এই যখন নিউরো অ্যানাটমি যেমন অন্য জায়গায় পড়তে হয়, এখানেও আমরা নিউরো অ্যানাটমির এই অংশটা আমরা গুরুত্ব সহকারে পড়ি। গ্রস অ্যানাটমি অফ থোরাক্স, একটা প্রশ্ন আসে, জাস্ট কয়েকটা টপিকস পড়তে হয়। এখন কোন টপিকস গুলো পড়তে হয় এর ডিটেলস কিন্তু আসলে একটু আগেই আমরা এই যে এই ডিটেলস গুলো আবার দেখেন কত সুন্দর করে এই সিলেবাসে উল্লেখ করা, যে বেসিক স্ট্রাকচার, কোন কোন টপিকস আমরা পড়বো, অ্যানাটমি, এমব্রায়োলজি, হিস্টোপ্যাথি, এই যে দেখেন আমরা কি কি পড়বো সেইগুলাও খুব সুন্দর করে এখানে একটা ওভারভিউ দেওয়া। তাহলে আপনি বেসিক স্ট্রাকচার কি কি পড়বেন, যে সেলস, টিস্যু, আপনি কি কি পড়বেন, কতটুকু পড়বেন, সেটাও খুব সুন্দর করে দেওয়া আছে। বা আপনি এমব্রায়োলজি যখন পড়বেন, এমব্রায়োলজিতে দেখেন, এমব্রায়োলজিতে সুন্দর করে দেওয়া আছে যে আমরা জার্ম লেয়ার্স পড়বো এবং তাদের ডেরিভেটিভস পড়বো। রিজনাল এমব্রায়োলজি থেকে দেখেন এই যে আর্চ, পাউচ, যেগুলো বললাম, ক্লেফ, দেয়ার ডেরিভেটিভস, এগুলো থেকে প্রশ্ন আসবেই। তারপরে ফ্লোর অফ দ্য ফ্যারিংস, ভেসেল, নার্ভস, মানে এর ভেতর থেকেই প্রশ্ন আসবে। সো আপনাকে এই এই ফোকাসটা করা এবং কোন জায়গা থেকে কতটুকু পড়তে হবে, এই বিষয়গুলো আমরা আমাদের আলোচনার বিষয় থাকবে, এবং আমরা সেই হিসাবেই ক্লাসগুলোকে অ্যারেঞ্জ করেছি, যেটা ইম্পর্টেন্স এতটুকু সেটার জন্য একটা ক্লাস, যেটার ইম্পর্টেন্স একটু কম সেরকম 2-3টা টপিকস নিয়ে একটা ক্লাস, এইভাবে আমাদের প্ল্যান থাকে। সিস্টেমিক অ্যানাটমি থেকে দেখেন এই যে থোরাক্সের মধ্যে কি কি, এই যে ব্রঙ্কাস, প্লুরা, লাং থেকে একটু আমরা পড়বো। ব্রেন অ্যান্ড নার্ভাস টিস্যু, ওই আমরা কোশ্চেনের ওই টপিকস গুলাকে ফোকাস করে এই জিনিসগুলা থেকে প্রশ্ন আসে, এই জিনিসগুলো আমরা পড়বো। সো এই যে রিজনাল অ্যানাটমি, রিজনাল অ্যানাটমি থেকে আমাদের দেখেন, রিজনাল অ্যানাটমি থেকে ইয়ার এর থেকে আমরা কি কি পড়বো সেটাও আমাদের সুন্দর করে এখানে দেওয়া, যে কোন কোন টপিকস পড়তে হবে, কত সুন্দর করে দেওয়া, যে এক্সটার্নাল ইয়ার থেকে আমি কতটুকু জানবো, পিনার ডিটেলস পড়বো, এক্সটার্নাল অডিটরি ক্যানাল, টিম্পেনিক মেমব্রেনের ডিটেলস। এই যে এত সুন্দর সিলেবাস, এইটা আহ, থেকে কেউ এই সিলেবাস ফলো করে যদি প্রিপারেশন নেয়, আশা করা যায় যে আসলে সম্ভব। যেমন আমি প্রথম যখন পরীক্ষা দিয়েছি, ওই সময় কোচিং ওইভাবে আসলে ইএনটি নিয়ে, ইএনটি ব্যাচে আমি তখন ছিলাম পেরিফেরিতে পোস্টিং এ। তো ওই সময় আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, ওই সময় আসলে আমার কোনো গাইডলাইন ছিল না, কোচিং এরকম সিলেবাস আছে আমি এটাও জানতাম না। আমি পেরিফেরিতে পোস্টেড ছিলাম, আমার মনে হয়েছিল যে আমি তো ওই সময় এমএস বা ইয়ের কোচিং করা ছিল সার্জারি ফ্যাকাল্টির জন্য, তো ওই হিসাবে আমি একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে চলে আসছি। কিন্তু এখানে যে 3টা পেপারে কি থাকবে, আগের এই এই সিলেবাসটা হচ্ছে আপনার মোস্ট প্রবাবলি 2020 সালে ইয়ে করলেও কিন্তু এই কমপ্লিট এটা 22 সাল থেকে অ্যাভেলেবল, 22 বা 21-এর মাঝামাঝি থেকে। তো এই সময়ে আসলে আমার, আমি এটা পাইনি, আমি আসলে পেরিফেরিতে ছিলাম, আমি কোচিং এও ইনভলভ হইনি, এই কারণে আসলে আমি এটা পাইনি। যাই হোক, তো এটা হচ্ছে নোজ, প্যারানাজাল, সাইনাস, এইগুলো আসলে বলে আপনাদেরকে বিরক্ত করা ছাড়া কিছু না, আমি জাস্ট একটু বলছি আর কি, যে পেপার 1 এইগুলা থাকে। পেপার 2-তে কি কি টপিকস থাকে, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, বায়োস্ট্যাটিস্টিক্স। তাহলে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি থেকে আমরা কি কি পড়বো, এই যে জেনারেল ফিজিওলজি, সেলস, তারপরে ব্লাড অ্যান্ড কোয়াগুলেশন, তারপরে সার্কুলেশন, বলতে এইখানে আসলে সিভিএস থেকে কি কি জিনিস পড়তে হবে, খুব সুন্দর করে দেওয়া। আমরা এর বাইরে পুরা সিভিএস এর অন্যান্য, যখন ফিজিওলজি যারা
মেডিসিন ফ্যাকাল্টি বা এফসিপিএস মেডিসিন পরীক্ষা দিবে, উম, তাদের মতো করে বা এমডি বা এমএস পরীক্ষার সময় আমরা যারা যেভাবে প্রিপারেশনটা নেই ওইভাবে পড়ার থেকে আমার মেইন ফোকাস থাকবে এই টপিকসগুলোর উপরে। পুরো সিলেবাস যদি আপনি পড়তে যান, যত বেশি পড়বেন আপনার সেইটাকে অ্যাবজর্ব করে 3 পেপারের প্রিপারেশন একসাথে করে একদিনে পরীক্ষা দেওয়া, মাথায় নিয়ে যাওয়াটা কঠিন। এই জন্য আপনার জন্য যতটুকু গুরুত্বপূর্ণ আপনি ততটুকুই যেটা পড়বেন, কমপ্লিট এবং ক্লিয়ার আইডিয়া নিয়ে পরীক্ষার হলে যাবেন, তাহলে আপনার জন্য পরীক্ষা এবং পরীক্ষার সফলতা সহজ হবে। এখন আসি পরের সেকেন্ড পেপার নিয়ে, রাকিব ভাই একটু বলতে চাইলে বলেন, আমি তো একাই বলে যাচ্ছি। সেকেন্ড পেপারটা নিয়ে আমি একটু বলি। জুবাই, অবশ্যই। একটু মার্ক আমি ডিস্ট্রিবিউশনের স্লাইডটা দেখো। জি জি জি, ওকে ওকে। হ্যাঁ, আচ্ছা, যদিও মার্ক ডিস্ট্রিবিউশনের স্লাইড আপনাদের দেখানোর উদ্দেশ্যে, যদিও আমার পুরোটাই মুখস্থ আছে, মানে কোন সিস্টেম থেকে কত মার্কসের আপনার জি কোশ্চেন জি আসবে। জি এখন এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি স্লাইডে, আপনারা দেখেন শুরুতেই দেওয়া আছে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম থেকে 3টা কোশ্চেন আসবে। আপনার 3টা কোশ্চেন মানে হচ্ছে 6 মার্ক। আবার এন্ড্রোকাইনোলজি এবং মেটাবলিজম থেকে আসবে 3টা কোশ্চেন, 6 মার্ক। ডাইজেস্টিভ মানে আমরা জিআইটি বলি, জিআইটি এবং হেপাটোবিলিয়ারি সিস্টেম, সেখান থেকে 2টা কোশ্চেন 4 মার্ক। কার্ডিওভাস্কুলার সিস্টেম, এটাও 2টা কোশ্চেন, 4 মার্ক। রেসপিরেটরি সিস্টেম 3টা কোশ্চেন, 6 মার্ক। হেমোপয়েটিক মানে ব্লাড ব্লাড সিস্টেম থেকে অনলি 2টা কোশ্চেন। কিডনি আর ইউরিনারি সিস্টেম থেকে টোটাল অ্যাসিড বেস ব্যালেন্স সহ আর কি। এখানে কিডনি ইউরিনারি সিস্টেম সিলেবাসের ভিতরে যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশন অনুসারে আমরা দেখতে পাই ওইখানে কিডনি মানে রেনাল অ্যান্ড অ্যাসিড বেস ডিসঅর্ডার যেটা, এইটা 2টা মিলে 2টা কোশ্চেন। হিউজ সিলেবাস, কোশ্চেন খুব কম। বায়োকেমিস্ট্রিতে দেখেন আপনারা, বায়োকেমিস্ট্রিতে 5 কোশ্চেন মানে 10 মার্কস বায়োকেমিস্ট্রিতে। ফার্মাকোলজিতেও 5 কোশ্চেন 10 মার্কস। অ্যান্ড বায়োস্ট্যাটিক্সে আপনার হচ্ছে 3টা কোশ্চেন 6 মার্ক। মেইন বেসিক্যালি যেটা হয় আমাদের যখন হচ্ছে এই পার্ট 1 পরীক্ষাটা 3টা দিনে বিভক্ত ছিল, ডে 1, ডে 2, ডে 3। ডে 1-এ আমাদের solely ছিল অ্যানাটমি, যেটা একটু আগে ডক্টর জুবাইর আপনাদের সাথে আলাপ আলোচনা করেছে। ডে 2-তে ছিল হচ্ছে ফিজিওলজি অ্যান্ড হচ্ছে ফার্মাকোলজি, বায়োস্ট্যাটিক্স এইগুলা। অ্যান্ড ডে 3-তে ছিল হচ্ছে প্যাথোলজি। প্যাথোলজি বলতে হচ্ছে জেনারেল প্যাথোলজি, মাইক্রোবায়োলজি। ওইটা পরবর্তীতে আলাপ আলোচনা হবে, ডক্টর জুবাইরি আলাপ আলোচনা করবে। মেইন যেটা তখন যেটা সমস্যা ছিল, সবাই আমরা ডে 1 এবং ডে 3-তে খুব কোপায়ে পরীক্ষা দিতাম, খুব ভালো পরীক্ষা দিতাম। কিন্তু ডে 2-তে যেই আমাদের কেন যেন অ্যাড্রেনাল ফল করতো, অ্যাড্রেনাল মানে খুব খারাপ অবস্থা থাকতো, আমরা অনেক কোশ্চেনের অ্যান্সার পারতাম না। মনে হইতো যে পরীক্ষার হলে কোশ্চেন নাজিল হচ্ছে, ওহি নাজিলের মতো কোশ্চেন নাজিল হচ্ছে, এরকম একটা অবস্থা। এখন যেটা হয়, এখন হচ্ছে 3 দিনের পরীক্ষাটা একদিনে নেওয়ার কারণেও কোশ্চেন প্যাটার্ন কিন্তু সেমই থাকে। আপনি যদি মনে করে থাকেন যে না এখন কোয়াইট ইজিয়ার, স্যাররা একটু ইজি কোশ্চেন করবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন ডিসিপিএস আগে যে স্টাইলেও ছিল, ঠিক একই স্টাইলেই কোশ্চেন করেন, একই রকমই হার্ড। সেকেন্ড পেপারটা খুবই হার্ড, এবং আপনার মনে হবে যে আপনি যতই পড়েন, যত বই পড়েন না কেন, আমরা যত বইগুলা পরবর্তী আলাপ আলোচনা করবো কি কি বই পড়তে হবে, আপনি যত বই পড়েন না কেন তারপরও সেকেন্ড পেপার আপনি যখন অ্যান্সার করতে যাবেন, তারপরও দেখবেন যে আপনার মনে হচ্ছে যে না না, আরে এই কোশ্চেন তো মনে হচ্ছে ওহিনাজিলের মতো পরীক্ষার হলে ওহি মানে আসছে আর কি। এই জিনিসটাকে আপনাকে যদি সলভ করতে হয়, এই জিনিসটাকে যদি সহজ এবং প্যালেটেবল করতে হয়, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ইসের স্পার্কের এফসিএস পার্ট 1 মাস্টার ব্যাচে, কারণ মাস্টার ব্যাচের ক্লাসগুলো আমাদের যে যারা মেন্টর আছেন, বেসিক ফিজিওলজি যারা ক্লাস নিবেন, আমাদের ডক্টর আকিব আছে, ডক্টর রায়েদ আছে, ডক্টর নাভিদ আছেন, ওরা ক্লাস নেবে। বায়োস্ট্যাটিক্স এর ক্লাস হচ্ছে আমাদের ডক্টর ইসার নিবেন, মোজাম্মেল স্যার নিবেন, বিখ্যাত মোজাম্মেল স্যার আপনারা জানেন। তো এই ক্লাসগুলো যদি আপনারা করেন, আমার মনে হয় না আপনাদের এই বেসিক বেসিক মানে ফিজিওলজি যে বেসিক, এই বেসিকে কোনো প্রবলেম থাকতে পারে। কারণ আপনি যত যাই বলেন না কেন, আপনি যতই ভালো প্রিপারেশন নেন, আপনার যদি বেসিক ক্লিয়ার না থাকে, বেসিক ক্লিয়ার না থাকলে আপনি সেকেন্ড পার্ট বলতে আমরা এই ফিজিওলজির যে 100 মার্ক, এই ফিজিওলজির 100 মার্ক আপনি খুব একটা অ্যান্সার করে আসতে পারবেন না। এটা একদম সবচেয়ে রূঢ় বাস্তবতা, এটা আপনাকে মেনে নিতে হবে। এই জন্য মানে আপনি অন্য যেমন পেপার 1-এও আপনি পেপার 1 অ্যানাটমি অনেকটা হচ্ছে মুখস্থ বিদ্যার মতো, আমি বলে বলে থাকি এটা নর্মালি যতটা মুখস্থ করা যায়। বাট ফিজিওলজি এবং ফার্মাকোলজি বা বায়োস্ট্যাটিস্টিক্স
এবং বায়োকেমিস্ট্রি, এই সাবজেক্টগুলো, বায়োকেমিস্ট্রি একটু মুখস্থের, মেটাবলিজম, বায়োস্ট্যাটিস্টিক্স অনেক বোঝার। মোজাম্মেল স্যার তো ক্লাস নিলে আপনারা বুঝতেই পারবেন যে স্যার কত ভালো ক্লাস নেন। সাথে হচ্ছে যে আমাদের ফার্মাকোলজি নেয় ডাক্তার আকিব, জেনারেল ফার্মাকোলজি, সিস্টেমিক ফার্মাকোলজি। আমিও একসময় ওর ক্লাস করছি, অসাধারণ ক্লাস। মানে ক্লাসে মানে আপনার টপিকস বুঝতে কোনো অসুবিধা হবে না, বাট আপনাকে বারবার বারবার জিনিসটা পড়তে হবে। এই যে পড়ার যে বিষয়টা, এবং এখন যেটা হচ্ছে, এখন আগে একটা সময় ছিল স্যাররা আপনার এই যে রেসিডেন্সি টাইপের কোশ্চেন করতো, যদিও এটা ওরিয়েন্টেশন ক্লাস, তারপর আমি একটু আলাপ আলোচনা করি। মানে এই পার্টটা নিয়ে একটু আলাপ আলোচনা করার কারণ হচ্ছে আপনি এই পার্টটাতে যত বেশি আর্লি এঙ্গেজ হবেন, মানে ফিজিওলজির পার্টটাতে যত আর্লি এঙ্গেজ হবেন, আপনার পার্ট 1 পাস করার হার ততটা বেড়ে যাবে। কারণ এইটা পড়তে সময় লাগবে বেশি, এবং পড়তে খুব মানে লাগে, ক্লামজি লাগে, কারণ বিভিন্ন রিসোর্স থেকে আপনাকে পড়তে হবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে আগে যেটা কোশ্চেন করতেন স্যাররা, আপনার কোশ্চেন খুব রেসিডেন্সি টাইপের কোশ্চেন হইতো। রেসিডেন্সি টাইপের কোশ্চেন কিরকম আমি আপনাকে একটু বলে দিই। আপনার যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেমে কোশ্চেন এরকম হইতো যে আপনার কে কে হচ্ছে আপনার হার্ট রেট বাড়ায়, কে কে হার্ট রেট কমায়। এটা আপনার রেসিডেন্সিতে একটা ছক আছে, দেখবেন যে ইসের একটা ছক আছে, ওই ছক দিয়ে পড়লেই হয়ে যেত। বাট এখন স্যাররা এই লেভেলের কোশ্চেন করেন না, এখন আর এই আপনার ওই ছক ভিত্তিক কোশ্চেন করে না। যেমন আমাদের সময়ে হঠাৎ করে আপনার একটা কোশ্চেন দিছে যে আপনার হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার, কথা একটা সিনারিও দিয়ে দিছে, ডায়াস্টোলিক প্রেশার আপনার মাপতে হবে, এবং সরি আপনার হচ্ছে পালস প্রেশারের আপনার, আপনি পরীক্ষার হলো হঠাৎ করে আপনার যদি পালস প্রেশারের সূত্রটা মনে না থাকে, আপনি জীবনেও ওই কোশ্চেন, ওই বেসিক লেভেলের কোশ্চেন অ্যান্সার করে আসতে পারবেন না। পালস প্রেশার কিভাবে কেউ সূত্র দিয়ে মাপতে হয়, ওইটা যদি পরিমাপ করে না আসতে পারেন, এবং আমি বেসিক্যালি আমারও মনে ছিল না, আমি ভুল করে আসছি, আমি কনফিউজ করলাম যে মানে স্বাভাবিক। কারণ কি, আমি ওইবার যখন হচ্ছে আমি পরীক্ষা পড়ে গেছি, আমি রেসিডেন্সি লেভেলে, যে না ঠিক আছে এইভাবে এইভাবে পড়তে হবে, এইভাবে পড়তে হবে। বাট স্যাররা এখন রুট লেভেল থেকে কোশ্চেন করে, একদম এমবিবিএস এর বেসিক লেভেল থেকে। আগে যেমন আমি একটু আলাপ আলোচনা করতেছি, একটু রেসপিরেটরি সিস্টেম ধরেন। রেসপিরেটরি সিস্টেমে আমার এখানে 3 মার্ক, মানে তিনটা কোশ্চেন 6 মার্ক। আপনার জায়গা খুবই ছোট, একদম খুব ছোট, মানে অল্প একটু জায়গা। এই যে দেখেন মাত্র কি কি: পালমোনারি ভেন্টিলেশন, পালমোনারি সার্কুলেশন, কন্ট্রোল অফ রেসপিরেশন, লাং ফাংশন টেস্ট অ্যান্ড দেয়ার ইন্টারপ্রিটেশন। মজার ব্যাপার হচ্ছে এইখানের যেটা হচ্ছে, আমরা আগে সবকিছু হচ্ছে ছক করে যেতাম। ধরেন আপনার মানে নর্মাল, মনে করলাম আমি হচ্ছে কন্ট্রোল অফ রেসপিরেশন কোন কোন ইসে হচ্ছে আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম থেকে আপনার রেসপিরেটরি সিস্টেম কন্ট্রোল করে, এইগুলা পড়ে যেতাম। বাট যেটা হয়েছে যে আপনার এই গত সেশনের জুলাই 2024-এর পার্ট 1 যখন কোশ্চেন হয়েছে, একদম বেসিক লেভেল থেকে কোশ্চেন দিছে। কার্বন ডাই অক্সাইড আপনার হচ্ছে ইসের ক্ষেত্রে রেসপিরেশনে কার্বন ডাই অক্সাইড কিভাবে আপনার হচ্ছে সার্কুলেশনে হয়, আপনার ক্যাপিলারি লেভেলে কতটুকু পালমোনারি প্রেশার অফ আর্টারি থাকে, ক্যাপিলারি লেভেলে, ইন্টারস্টিশিয়ামে কত লেভেলে থাকে, কতটুকুতে কত কমলে বাড়ে, বা কত কমলে এটা হয় সার্কুলেশন থেকে টিস্যু লেভেল থেকে লাংসে যায়, লাংস থেকে টিস্যুতে যায়, ইন্টারস্টিশিয়াম থেকে টিস্যুতে আসে। এই যে একদম বেসিক, একদম রুট লেভেল, যেটা একদম এমবিবিএস লেভেলের যারা আছেন, তারা হচ্ছে এই আপনার যখন হচ্ছে আইটেম বা কার্ড ক্লিয়ার করে, ওই লেভেলে যারা পড়াশোনা করে তারাই কেবল ওই ওই কোশ্চেনের অ্যান্সার পারবে। আপনি যদি শুধুমাত্র পড়ে যান যে বাইকার্বনেট বাইকার্বনেট ইসে আপনার হচ্ছে 70% হয়, আপনার হচ্ছে ইসে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড 70% বাইকার্বনেট, তারপর হচ্ছে আপনার হচ্ছে ইসের কার্বামিনো, আর হচ্ছে আপনার ইয়া আরবিসির সাথে আর হচ্ছে পটাশিয়ামের সাথে করে বাইন্ড করে যে ইটা হচ্ছে। তো এইভাবে যদি আপনি জাস্ট পার্সেন্টেজ পড়ে যান, তাহলে এখনকার যে পার্ট 1 এর কোশ্চেন, এইটা আপনি কখনোই পারবেন না, এটা পসিবল না। এই জন্য আপনাকে অল টাইম আমি বলবো অ্যাটলিস্ট ফিজিওলজির জন্য আপনাকে রুট লেভেলে পড়াশোনা করতে হবে, একদম সিলেবাস ধরে ধরে, যেই সিস্টেমের যা আছে একদম সিলেবাস ধরে ধরে। আপনি অবিশ্বাস্য হলেও সত্য, দুই একটা সিস্টেম ব্যতিক্রম থাকবে। এই ব্যতিক্রম কখনোই আপনার হচ্ছে এক্সেপশন, কখনোই এক্সাম্পল হতে পারে না। যেমন আপনার গতবারের কোশ্চেন যদি আমি একটু আলোচনা করি, পেপার 3-তে প্যারাসাইটোলজিতে, একটু পরে জুবাইর আলোচনা করবে, প্যারাসাইটোলজিতে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনে আছে 1 মার্ক, মানে একটা কোশ্চেন মানে 2 মার্ক। কিন্তু গতবার কোশ্চেন দিছে হচ্ছে 5টা, মানে 10 মার্ক। যদি আমি একদম ইসের প্যারাসাইটোলজি দেখবেন যে জাস্ট হচ্ছে 1 মার্ক দেওয়া প্যারাসাইটোলজিতে, এই যে দেখেন একটা কোশ্চেন, জাস্ট একটা কোশ্চেন। অথচ গতবারের কোশ্চেনে দেওয়া আছে
এই পাঁচটা কোশ্চেন আসছে, যারা পরীক্ষা দিয়েছেন পাঁচটা মানে ওদের মানে যারা কোশ্চেন পরীক্ষা দিয়েছেন তাদের ধারণা হচ্ছে ভাই পুরো কোশ্চেনই তো প্যারাসাইটোলজি থেকে হয়েছে, মানে প্যাথোলজি, জেনারেল প্যাথোলজি, মাইক্রোবায়োলজি যে কোশ্চেন পুরো কোশ্চেনই নাকি তাদের পুরাটাই হচ্ছে প্যারাসাইটোলজিময় হয়েছে। কারণ কি, হয়তো বা আমাদের যারা হচ্ছেন বিসিপিএস এর যারা হচ্ছে মডারেটর প্যানেলে ছিলেন, কেউ একজন পেপার 3 যখন কোশ্চেন করছেন তিনি হয়তো আপনার হচ্ছে মাইক্রোবায়োলজিস্ট ছিলেন, তারপর প্যারাসাইটোলজি হচ্ছে তার ছিল, ডিস্টিংক্ট পার্ট ছিল, তার হয়তো ওই পার্টটা পছন্দ, এই হিসাবে করছেন। কিন্তু আপনাকে মাথায় সবসময় খেয়াল রাখতে হবে যে প্যারাসাইটোলজি ঠিক আছে, ঠিক আছে, আমি প্যারাসাইটোলজি পড়ে যাই নাই, আমার ওই পাঁচটা কোশ্চেনে ঠিক আছে, আমি যদি দৈব চয়নে বা র্যান্ডম বা আপনার হচ্ছে ওই ঝড়ে বকমরে ফকিরের কেরামতি বাড়ে এইভাবে পাঁচটা কোশ্চেন আমি যদি একটাও রাইট অ্যান্সার করে আসতে পারি, হইলো আমার। এমসিকিউতে তো হইতেই পারে, এমসিকিউতে আপনার একটা হইতে পারে। ঘটনা হচ্ছে যখন স্যাররা কঠিন কোশ্চেন গুলা করে তখন সেগুলো এসবিএ থেকেই করে, মানে এমসিকিউ খুব একটা কঠিন করে না। আবার যেবার হচ্ছে আপনার এমসিকিউ কঠিন করে সেবার এসবিএ টা সহজ করে, এমসিকিউ এমন কঠিন করে যে আপনি এমসিকিউতে আপনি 40-এ উঠাইতে পারবেন না, 100-তে বা 50-এ উঠাইতে পারবেন না। যাতে ওইখানে আপনার এসবিএ তে যদি আপনি 80-ও উঠান, তারপরও মানে 80-80 160-ও উঠান, মানে 3 পেপার মিলে, 3 পেপার মিলে আপনার হচ্ছে 150 মার্কে তো 80 মার্কও উঠান, তারপরও যেন আপনার 80 আর 50 মিলে মিলে আপনার যেন আর পাস মার্ক না হয়। এই জন্য হচ্ছে আপনাকে আমরা শুরুতেই এই আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামের মেইন উদ্দেশ্যই একটা, যে আপনাকে অবশ্যই শুরু থেকেই, আমি প্রথমেই বলবো, কারণ প্রথমে একটু ইলাবোরেটলি পড়তে হবে, প্রথমেই ইলাবোরেটলি পড়তে হবে। হ্যাঁ, একটা জিনিস ঠিক, আপনারা কিন্তু এইবার যারা পরীক্ষা দিচ্ছেন জানুয়ারিতে, এইবারে যারা জানুয়ারিতে, এখন এই ক্লাসটা অলরেডি রেকর্ডেড থাকবে, জানুয়ারিতে যারা পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু পরীক্ষার পরে 5 মাস সময় পাবেন। 5 মাস, একদম পরীক্ষার আগ পর্যন্ত 5 মাস। আগে যেটা 6 মাস পাওয়া যেত, কারণ পরীক্ষা 1 মাস আগায় নিয়ে আসছে বিসিপিএস, জুলাই পরীক্ষা হবে। তো আমি ধরে নিলাম, মানে ধরে নিলাম যে আমাদের এবার মোটামুটি 20 জন পাশ করবে, ধরে নিলাম পার্ট 1-এ 20 জন, 269-এর মধ্যে যদি 20 জন পাশ করে, 250 জন কিন্তু অলমোস্ট ফেল, 250 জন। এখন এই 250 জন আপনারা কি করবেন, করবেনটা কি? আপনার কিন্তু হাতে সময় 5 মাস। আমাকে আমার এক বড় ভাই উপদেশ দিছিল, আমার আমারও জুবাইরের মতো চারবারের বার আলহামদুলিল্লাহ, মানে প্রথমবার আমি প্রিপারেশন নেই, আমার পরের পরের 3বার মানে চতুর্থবার যে আমি হচ্ছে সফল হয়েছি। তো যেটা হয়েছে, আমাকে এক বড় ভাই আমাকে একটা পরামর্শ দিছিল, আমি যেবার দ্বিতীয়বার আমি যখন ফেল করি, মানে প্রথমবার তো প্রিপারেশন নেই, পরের বার যখন পরীক্ষা দিছিলাম তখন পাইছিলাম 208.6, আপনার মাত্র জাস্ট একটা এসবিএ ভুল করার কারণে। তো আমার বড় ভাই একটা পরামর্শ দিছিলেন, উনি 13 বার এফসিপিএস দিছিলেন, 13 বার। এবং প্রতিবারই উনি আমাকে একটা পরামর্শ দিয়েছিলেন লাস্টে, যে উনি যতবারই পরীক্ষা দিয়েছেন প্রতিবারই পরীক্ষার 7 দিন পরে যে উনি টেবিলে বসতেন, এবং কোনোবারই 5 মাসের নিচে উনি প্রিপারেশন নেন নাই, 5 মাসের। এই জন্য ডাক্তার জুবাইর শুরুতেই আপনাদেরকে বলছেন যে ইএনটির এফসিপিএস, অন্যান্য আপনাদের আমি পোস্টেও লিখছি যে সার্জারি ফ্যাকাল্টির মধ্যে সবচেয়ে বেশি কঠিন হচ্ছে ইএনটির এফসিপিএস পার্ট 1 পরীক্ষা। কি কারণে? টোটাল সাবজেক্টটাই আলাদা, আপনার সিলেবাসটাও আলাদা, এবং সিলেবাসটা যতটা প্যালাটেবল ভাবে আমরা উপস্থাপন করি আসলে এতটা প্যালাটেবল না। স্যাররাও যখন কোশ্চেন করেন খুব বিদঘুটে টাইপেরই কোশ্চেন করেন। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এফসিবিএস পার্ট 1-এ যেটা, সেটা হচ্ছে আপনার এই সিলেবাস ফলো করলেও মানে কোশ্চেন প্যাটার্নটা এত বেশি ভিন্ন থাকে যে মনে হয় যেন কোশ্চেন গুলো কোথা থেকে যেন আসছে, এরকম একটা ব্যাপার। জুয়ার, আমরা একটু সিলেবাসে যাই, ফিজিওলজি। হ্যাঁ, জি ফিজিওলজি, জি। আচ্ছা, ফিজিওলজি সিলেবাসটা পড়ানোর এইখানে দেখেন, সবচেয়ে যে মেইন বিষয়টা হচ্ছে এখানে আমাদের বেসিক ফিজিওলজি থেকে কোশ্চেন আসবে 30টা, বেসিক, শুধু বেসিক। প্রত্যেকটা সিস্টেম 8টা সিস্টেম মিলে, 8টা সিস্টেম মিলে আমার পরীক্ষার আসতেছে 30টা। আর শুধু ইএনটি ফিজিওলজি, শুধু ইএনটির ফিজিওলজি, এখানে মার্ক হচ্ছে 20টা কোশ্চেন, 40 মার্ক। দেখেন 40 মার্ক। এখন মজার ব্যাপার হচ্ছে এই ইএনটি ফিজিওলজিও বেসিক ফিজিওলজির অংশ। কি হিসেবে? আপনি যখন ইএনটির ফিজিওলজি পড়বেন, আমরা আপনাকে পড়াবো 4টা জায়গা থেকে, কমপক্ষে 4টা সোর্স থেকে আপনার ইএনটি ফিজিওলজি আপনার পড়তে হবে। এক, প্রথম কথা হচ্ছে আপনাকে জ্ঞানন পড়তে হবে, জ্ঞানন, আমরাই আপনাদেরকে জ্ঞানন পড়াবো। দ্বিতীয় কথা হচ্ছে বিআরএস ফিজিওলজি একটা বই আছে, বিআরএস ফিজিওলজি থেকে আমরা পড়াবো। এখানে দেখেন স্পেশাল যে ফিজিওলজি,
এই স্পেশাল ফিজিওলজি অফ হিয়ারিং অ্যান্ড ইকুইলিব্রিয়াম এইটা, তারপর হচ্ছে ফিজিওলজি অফ টেস্ট, অলফ্যাকশন, ভিশন, ডিগ্লিটেশন, ফাংশন অফ দ্য নোজ, ফাংশন অফ দ্য ল্যারিংস। এই যে টার্মগুলা আপনার প্রথমে আমরা পড়াবো আমাদের যে বেসিক যে মানে বেসিক ইএনটির ফিজিওলজি যে বই, ডিংরা। আমরা নর্মালি এমবিবিএস লেভেলে সবাই ডিংরাই পড়ছি, কিন্তু যখন ফিজিওলজির কোশ্চেন হয় স্যাররা কখনোই ডিংরা ফলো করে না। স্যাররা ফলো করে আইদার সিনোপসিস অথবা স্কট ব্রাউন অথবা গ্যানন। তো এই জন্য আপনাকে আমরা এই 4টা বই পড়াবো। আমরা যখন ক্লাস নিব আমাদের ফিজিওলজি ক্লাসগুলো অনেক বেশি এনরিচড এবং অনেক বেশি লেংদি হয়, কারণ আমরা খুব একদম নিখুঁতভাবে আপনাদের প্যালাটেবল ওয়েতে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করি, যাতে পরীক্ষার হলে আপনারা পাজলড না হয়ে যান। যতই কঠিন কোশ্চেন হোক আপনারা যাতে পাজলড না হন, এইটা একটা ব্যাপার। এইবার আমরা আসি আপনারা পড়বেন কি কি। ধরেন ফিজিওলজি আপনি যখন পড়বেন, আমি ফিজিওলজির পরামর্শটা একটু আগেই দিয়ে দিই, কারণ ফিজিওলজি আপনাকে অনেকবার পড়তে হবে। জুয়ার সিলেবাসে যাই, মার্ক ডিস্ট্রিবিউশনে। আচ্ছা, এই দেখেন আপনি যখন সিস্টেম পড়বেন, আপনাকে আপনি যখন হচ্ছে পড়াশোনা করার একটা সিস্টেম আছে, একটা গাইডলাইন যেহেতু বলছি, পড়াশোনা করার একটা সিস্টেম আছে। আপনাকে আমি বলছি, একটু আগে বলছি, দেখেন কিডনি অ্যান্ড ইউরিনারি সিস্টেম অ্যান্ড অ্যাসিড বেস ডিসঅর্ডার, এই টোটাল এই দুইটা তিনটা সিস্টেম থেকে আমার মার্ক আসবে মাত্র 2টা কোশ্চেন, 4 মার্ক। আপনি এইটা আগে পড়বেন নাকি রেসপিরেটরি সিস্টেম, যেটা খুব কনসাইজ এবং ছোট, সে জায়গা মার্ক 3, মানে 3টা কোশ্চেন মানে 6 মার্ক, কোনটা আগে পড়বেন? অবভিয়াসলি রেসপিরেটরি সিস্টেম আপনাকে আগে পড়তে হবে। ঠিক একইভাবে মানে আপনাকে কিছুটা হলেও আপনাকে আগে মার্কগুলা কাভার করতে হবে, যে আমি এই যে 3 মাস পড়লাম বা 1 মাস 2 মাস পড়লাম, ফিজিওলজি পড়লাম, এই 1-2 মাসে আমি ফিজিওলজি সিস্টেমের কত মার্কের প্রিপারেশন নিতে পারছি, মানে কতটুকু মার্ক কাভার করতে পারছি। আমি এই জন্য সবাইকে বলবো আপনারা শুরুতে পড়বেন রেসপিরেটরি সিস্টেম, মানে যেগুলোতে মার্ক বেশি, রেসপিরেটরি সিস্টেম, তারপরে পড়বেন এন্ডোক্রাইন এন্ড মেটাবলিজম, তারপরে পড়বেন নার্ভাস সিস্টেম। এই 3টা সিস্টেম পড়া হয়ে গেলে এরপরে আপনি বাকি এই যে এন্ডোক্রাইনের সাথে আমাদের এই যে কিডনি অ্যাসিড বেস ডিসঅর্ডার অনেকটাই জড়িত। এই জায়গায় যেহেতু আপনি হচ্ছে মেটাবলিজম পড়ে ফেলতেছেন, সেই সময় সাথে একই সাথে হচ্ছে বায়োকেমিস্ট্রি জড়িত, তার সাথে আপনি বায়োকেমিস্ট্রিটাও পড়ে ফেলবেন একই সাথে। আর লাস্টের দিকে আপনি হচ্ছে ফার্মাকোলজি এবং হচ্ছে বায়োস্ট্যাটিক্স থাকবেন। আরেকটা বিষয় আমি একটু বলি, অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা কাজ করে, বায়োস্ট্যাটিক্স মোজাম্মেল স্যারের লেকচারগুলো একদম শেষের দিকে দেখবো, দেখার পরে টপাটপ খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো, শেষ করে যে আমি পরীক্ষার হলে অ্যান্সার করে আসবো। দ্যাট নট ইজি ভাই, এত সহজ না বিষয়গুলা, বিষয়গুলো এতটা সহজ না। বায়োস্ট্যাটিস্টিক্স এর ক্লাস আপনারা মোজাম্মেল স্যার ক্লাস করবেন অবশ্যই, তারপরও আমি অবশ্যই বলবো আপনারা যারা আগে ক্লাস করছেন বা করেন নাই, তারপরও বায়োস্ট্যাটিস্টিক্স এর সাথে আপনারা আগে থাকতেই এঙ্গেজ হয়ে থাকবেন, যাতে স্যারের ক্লাসগুলো আপনি যখন করবেন তখন যেন আপনার বুঝতে খুব সুবিধা হয় এবং আপনার পড়াটা খুব বেশি অল্প সময়ের মধ্যে আপনি যখন এটা শেষ করতে পারেন। কারণ বায়োস্ট্যাটিস্টিক্স এমন একটা জায়গা, এইখানে যে 3 মার্ক, এই 3 মার্কের মানে সরি 3টা কোশ্চেন, এই 3টা কোশ্চেন স্যাররা খুব একটা কঠিন করেন না। তারপর আপনি যদি কখনোই, যেমন আমি যেবার হচ্ছে 208.6 পাইছি, ওইবার আমি কি কি পড়ি না আপনাকে আমি বলি ভাই। আমি বায়োস্ট্যাটিস্টিক্স পড়ে যাইনি, আপনার হিস্টোলজি অ্যানাটমিতে হিস্টোলজি করে পড়ে যায়নি, এবং হিস্টোলজির প্রথম যে 9টা কোশ্চেন আমি কোশ্চেন পাওয়ার পরে প্রথম 9টা কোশ্চেনই দেখি হিস্টোলজির কোশ্চেন। আমি একজন এফসিপিএস ক্যান্ডিডেট পরীক্ষা পার্ট 1 পরীক্ষার্থী, আমি হিস্টোলজি পড়ে যাইনি, এবং হিস্টোলজি না পড়ে যেই প্রথম যে 9টা কোশ্চেন একদম 1 থেকে 9 নাম্বার কোশ্চেন আমি দেখি সবগুলোই হিস্টোলজির। তারপরে বুঝেন আমার পরীক্ষা, আমি তারপরে 208.6 পাইছি। তো ব্যাপারটা এখানে না, ব্যাপারটা হচ্ছে আপনার প্রিপারেশনটা হইতে হবে কনক্রিট। আজকে আপনি একটা মেসেজ নিয়ে যান, আজকের ওরিয়েন্টেশন ক্লাসের একটাই মেসেজ, একটা যদি সিঙ্গেল মেসেজ বা একটা যদি সিঙ্গেল উপদেশ থাকে, সেটা হচ্ছে আপনি কোনো এই যে আজকের যেই আমার সিলেবাসের কোনো অংশ আপনি বাদ দিয়ে পরীক্ষার হলে যাবেন না। আপনি নিজের সাথে নিজে সংকল্পবদ্ধ হন যে আপনি 1 মার্ক থাকুক বা একটা কোশ্চেন থাকুক, মনে করেন অরবিটে অ্যানাটমিতে অরবিটে একটা কোশ্চেন, সেই অরবিটের কোশ্চেন আপনি বাদ দিয়ে কখনোই পরীক্ষার হলে যাবেন না।
কখনোই যাবেন না। আপনি যদি যান তাহলে আপনার পার্ট ওয়ান পাস করার হার মিনিমাম 50%-এর নিচে চলে আসবে। মিনিমাম 50%-এর নিচে চলে আসবে, এটা আপনি লিখে রাখতে পারেন। কারণ স্যাররা যত যাই বলেন না কেন, এই যে সিস্টেম যখন এই যে লেখা আছে 2টা কোশ্চেন, এই যে কার্ডিওভাস্কুলার সিস্টেম 2টা কোশ্চেন, অনেক সময় স্যাররা আছে এখান থেকে 4টা কোশ্চেন দিয়ে দিছে, আপনার আপনার হেমোপয়েটিক সিস্টেম ব্লাড সিস্টেম থেকে কোশ্চেনই দিল না। কারণ ব্লাড আর কার্ডিওভাস্কুলার সিস্টেম দেখবেন যে ওই যে উপরে যখন সিলেবাসটা যাও একটু জুবায়ের, সিলেবাসের ডিটেলসে ব্লাড, এই যে হার্টের এই যে দেখেন ব্লাড এবং সার্কুলেশন 2টা সিস্টেম একদম কাছাকাছি কোরিলেটেড, এবং দেখবেন যে স্যাররা 2টাই একসাথে যে কোনো একটা সিস্টেম বাদ দিয়ে একটা থেকে আপনার হচ্ছে 4 মার্ক দিয়ে দিছে। এবং আপনি দেখা গেল পরীক্ষার হলে দেখা গেছে যে আপনি ব্লাড পড়েই যান নাই, তখন কিন্তু 4 দুগুণে 8 মার্ক, 8 মার্ক এফসিপিএস এ বলা হয় 2 মার্কই হচ্ছে আপনার জন্য, আপনার পাস করবেন কি ফেল করবেন 2 মার্কই আপনার জন্য যথেষ্ট, দুইটা মানে একটা কোশ্চেনই যথেষ্ট। এই জন্য আমি আপনাদেরকে বলবো, কোনো কোশ্চেন বা কোনো ফ্যাকাল্টির বা কোনো জায়গা, ইভেন প্যারাসাইটোলজিও যদি হয় পেপার 3, সেইখানেও আপনারা হচ্ছে কখনোই কোনো জায়গা বাদ দিয়ে যাবেন না। কারণ বাদ দিয়ে গেলে এটা আপনাদের রেজাল্টে অনেক বড় ইফেক্ট, অনেক বড় ইফেক্ট ফেলে। জুবাইর, পেপার 3 নিয়ে এবার আলাপ আলোচনা করো তুমি। আমার পেপার 2 আচ্ছা, আলাপ আলোচনা শেষ মোটামুটি। ধন্যবাদ রাকিব ভাই। এখন আমি পেপার 3, আচ্ছা, আরেকটা কথা বলি, ওই যে আমরা প্রথমেই তো মার্কস ডিস্ট্রিবিউশন বলেছি, এখন আর একটু বলি, সেটা হচ্ছে যে ওই আগের যারা নতুন তাদের জন্য আর কি, নতুন ইএনটিতে পার্ট 1 দিবেন তাদের জন্য, সেটা হচ্ছে অন্যান্য সাবজেক্টের মতোই। তারপরেও এখানে যেটা হয়, এই যে আমরা পেপার 1, পেপার 2, পেপার 3 এভাবে আলোচনা করছি, এই প্রশ্নের প্যাটার্নটা যেটা থাকে 1 থেকে 75 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে এসবিএ থাকে, তারপরে 76 থেকে 100 এটা হচ্ছে আপনার 150 এটা হচ্ছে আপনার এমসিকিউ থাকে, বা জুবাইর 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 1 থেকে সরি 1 75 থেকে থেকে এমসিকিউ। 75 এমসিকিউ, হ্যাঁ, আর 1 থেকে 76 75 থেকে থেকে এমসিকিউ। 150 হচ্ছে এসবিএ। তো হ্যাঁ, এই যে আপনার 1 থেকে 75 এমসিকিউ, তার মধ্যে 1 থেকে 25 এটা পেপার 1 বা অ্যানাটমি রিলেটেড অ্যানাটমি এমসিকিউ থাকে। হ্যাঁ, থাকে। হ্যাঁ, এখন একটা কথা যেটা রাকিব ভাই বলল, 2024-এর জানুয়ারিতে যখন আমরা পরীক্ষা দিলাম, 2024-এর জানুয়ারিতেই হ্যাঁ, কিন্তু প্রথম, জানুয়ারিতেই জানুয়ারিতে। হ্যাঁ 2024-এর জানুয়ারিতেই প্রথম এইভাবে 3 পেপার একসাথে পরীক্ষা হলো। তা আমরা তখন আশাবাদী ছিলাম যে 3 পেপার একসাথে প্রশ্ন একটু মনে হয় কেমন হবে বা কিভাবে কি করব, যাই হোক। তো এবার পরীক্ষাতে যে প্রথমবারই আমরা, যেটা রাকিব ভাই বললো যে প্রথমেই অনেকগুলা হিস্টোলজির প্রশ্ন এসবিএ তে, এবং 1 থেকে 25 পর্যন্ত তো অ্যানাটমি বা পেপার 1-এর এসবিএ। তো ও না, ওইবার, এমসিকিউ ছিল, এমসিকিউ হ্যাঁ ছিল। মানে ওই ইয়ার আর কি এমসিকিউ, কিন্তু এসবি এর প্রথম প্রশ্নগুলা বা এমসিকিউ এর প্রথম প্রশ্নগুলা সব অ্যানাটমির। তো যেটা হয়েছে, আমরা সবাই পরীক্ষার হলে যে অনেকেই বিভিন্ন স্ট্র্যাটেজিতে পরীক্ষা দেয়, যে একটু এমসিকিউ কিছু দাগায়, তারপরে যখন একটু মাথাটা ফ্রেশ ভাবে কাজ করা শুরু করে তখন এসবিএ, বা অনেকে, আমি যেমন পরীক্ষার হলে এটা করতাম যে প্রথমেই এসবিএটা সুন্দর মতো ঠান্ডা মাথায় ব্রেনের গ্লুকোজ কমার আগেই আমরা এসবি অ্যান্সার করা শুরু করেছিলাম আমি আর কি। তো আমিও সেম, আমি কোনোভাবে হ্যাঁ, হচ্ছে তো এমসিকিউ আগে 25-এর লাগাই নাই। 25-এর 24-এর জুলাই যেটা হলো, 24-এর জুলাই অ্যানাটমির প্রশ্ন প্রথম 25টা এসবিএ অসাধারণ, একেবারে খুবই সহজ। আগের বার হিস্টোলজি দিয়ে খুব খারাপ অবস্থা সবার, হিস্টোলজির একেবারে অনেক প্রশ্ন। ওটা পরের ওটা 24শে জুলাই, 24শে 24-এর জুলাই। জুলাই, হ্যাঁ ওইটাই হ্যাঁ, হ্যাঁ। বলছি, 24-এর জুলাই যেটা হলো, প্রশ্নের প্যাটার্ন কত চেঞ্জ হয় একেবারে পুরোপুরি সবগুলা। 25টা প্রশ্ন, আমি প্রথম 25টা এসবিএ, হ্যাঁ। আমার মনে হয় 25টার 25টাই হয়েছে, অথবা 24টা এরকম না, সবারই আমার মনে মানে। আমার মনে হয় 22টা হইছিল, আমি 12 মিনিটে হ্যাঁ, 22টা লাগাইছিলাম, আমার মনে আছে। আচ্ছা, মানে একদম প্রথম থেকে সবগুলা পারছি এরকম প্রশ্ন। তা আমি তো খুব খুশি যে ইনশাআল্লাহ আল্লাহ সহায় হলে এবার 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 হয়ে যাবে। এবার হয়ে যাবে, এবার আর মিস হবে না। তো এক এক এই পরের বার যখন সেকেন্ড পেপারে গেলাম, সেকেন্ড পেপারে যথারীতি মানে আমি চিন্তা করছি ফিজিওলজি তো কঠিন হয়, ফিজিওলজি কঠিন, কিন্তু পেপার 3-তে যে ধাক্কাটা খেলাম, পেপার 3 ওইবার অনেকগুলো আনকমন টপিকস, এই থাইসিস বালবি, সরি, তারপরে ল্যারিঞ্জিয়াল থাইসিস, ল্যারেঞ্জিয়াল থাইসিস ছিল ল্যারিঞ্জিয়াল হচ্ছে থাইসিস, ক্যানক্রা 472 মরিস, নম্বর পৃষ্ঠা।
ক্যানক্রা মরিস, এরকম এগুলো এক একটা টপিকস এবং এক একটা প্রশ্ন। আচ্ছা যাই হোক, আমি থার্ড পেপারে আলোচনায় গেলেই তখন এগুলো আমরা সেকেন্ড পেপার আমরা আর লেন্দি করব না, আর 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে শেষ করে দিব। এখন আসি আমরা পেপার থ্রিতে। তো যেটা বলছিলাম, আসলে ওইবার পেপার থ্রির প্রশ্নটা একটু আনকমন, অনেকগুলো আনকমন টপিকস ছিল। তো পেপার থ্রিটার ক্ষেত্রে যেটা আমাদের মেইন ফোকাস থাকবে, পেপার থ্রিতে প্রথমেই আমরা মার্কস ডিস্ট্রিবিউশনে চলে যাই। এই যে মার্কস ডিস্ট্রিবিউশন দেখলে আমরা খেয়াল করতে পারছি যে এখানে জেনারেল প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি এই জায়গাটা হচ্ছে আমাদের জন্য মানে এন্ট্রেন্স পরীক্ষার্থী হিসেবে সহজ। এখন আমি যেমন ডিএলও কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ, তো সেই জায়গা থেকে আমার জন্য কিন্তু এই অটোলজি, রাইনোলজি, ল্যারিঙ্গোলজি বা হেড নেকের যে ক্লিনিক্যাল প্রশ্নগুলা, সেগুলো আমার জন্য কম্পারেটিভলি ইজি। যেই স্টুডেন্ট কেবলমাত্র ইন্টার্নশিপ শেষ করে এন্ট্রান্স এক্সামে অংশগ্রহণ করছে, তার জন্য কিন্তু এইখানকার ক্লিনিক্যাল প্রশ্নগুলো একটু কঠিন। কারণ ইএনটি যে আমরা এমবিবিএস লেভেলে একেবারে ওই লেভেলে পড়ে আসি, প্রশ্নগুলা কিন্তু এমবিবিএস লেভেলে থাকে না, প্রশ্নগুলা পোস্ট গ্রাজুয়েশন লেভেলেই থাকে। এবং কিছু প্রশ্ন আছে যেগুলা এফসিপিএস পাস করা বা এমএস বা ডিএলও পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা কাউকে দিলেও ওনারও সময় লাগবে বা ভুল আনসার করতে পারে। প্রশ্নগুলা এতটাই ক্রিটিক্যাল হয় থার্ড পেপারের। এই জন্য আমাদের এই থার্ড পেপারের ক্ষেত্রে মেইন ফোকাস থাকবে যে জেনারেল প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি, যেহেতু এটা আমাদের বেসিক প্রিপারেশনের পার্ট, এই জায়গাটাতে আমাদের মার্কস ক্যারি করা এবং ভালো মার্কস পাওয়া সহজ। তো এইখান থেকে আমাদের জেনারেল প্যাথোলজির যেগুলা জেনারেল প্যাথোলজি থেকে আমরা একটু ডিটেলসে দেখেন, এখানে জেনারেল প্যাথোলজির সাথে একটু আলাদাভাবে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে জেনেটিক্স। এই যে জেনেটিক্স থেকে 2টা প্রশ্ন, এই অংশটা পাওয়া সহজ। মাইক্রোবায়োলজির এর আলাদাভাবে আবার ইমিউনোলজি থেকে 3টা প্রশ্ন। তো এই জায়গাগুলো আমাদেরকে মার্কস ক্যারি করার একটা জায়গা, এবং এই জায়গা প্রশ্নগুলো কম্পারেটিভলি ইজি হয় ক্লিনিক্যালের থেকে থার্ড পেপারে, বা লাস্টের 25টা যে এমসিকিউ বা এসবিএ, এই পোর্শনটা কম্পারেটিভলি ইজি হয়। তো এই জন্য আমরা জেনারেল প্যাথোলজির যে টপিকস গুলো আছে সেই জায়গাতে আমরা একটু যাই। জেনারেল প্যাথোলজি দেখেন, জেনারেল প্যাথোলজি খুব সুন্দর, এগুলো আমরা বারবার ফার্স্ট মানে আমরা থার্ড ইয়ার থেকে যখন প্যাথোলজি পড়া শুরু করেছি, ওই সময় থেকে আমরা এর সাথে ওরিয়েন্টেড, তো এই জন্য পড়তেও ভালো লাগে, এখান থেকে মার্কসও ভালো পাওয়া যায় ভালো প্রিপারেশন নিলে। এই যে সেলুলার ইনজুরি, অ্যাডাপ্টেশন, তার সাথে এই যে ডিজঅর্ডারস অফ গ্রোথ, দেখেন এই জায়গাগুলো, এই সিলেবাস যদি না থাক, আপনি আপনি না দেখেন, যেটা হবে গতানুগতিক আমরা এমএস বা অন্যান্য জায়গায় যে কোনো কোচিং এর শিট বা যাই বলেন না কেন, আমরা প্রিপারেশনের সময় কি সেল ইনজুরি অ্যাডাপ্টেশন পড়ি, কিন্তু এই যে ডিসঅর্ডারস অফ গ্রোথ, ডিফারেন্সিয়েশন, মরফোজেনেসিস, এইগুলা থেকে প্রশ্ন পড়া আমরা একটু কম পড়ি। তো ডিসঅর্ডারস অফ গ্রোথের থেকেও প্রশ্ন আসে এখানে। এই জন্য আমরা এই জিনিসগুলো একটু আলাদাভাবে ফোকাস করতে হয়। আমরা ইনফ্লামেশন, নেক্রোসিস, গ্যাংগ্রিন পড়ি, অস্টিওমাইলাইটিস আলাদাভাবে আমরা পড়ি না, অস্টিওকন্ড্রাইটিসও আমরা আলাদা টপিকস হিসেবে পড়ি না, কিন্তু কিন্তু আমাদের ইএনটির জন্য এটা ইম্পর্টেন্ট। এই জন্য এইটাই হচ্ছে আলাদা একটু, মানে কেন আলাদা, এই জায়গাগুলো হচ্ছে আলাদা। তো যাই হোক, উন্ড, আলসার রিপেয়ার, এগুলো সব অন্যান্য যে বেসিক প্রিপারেশন সেম, এর সাথে ইমিউন রেসপন্স, অন্যান্য যা কিছু আছে এগুলো আমরা দেখব। দেখেন এই ইমিউন রেসপন্স, ইমিউনো ডেফিসিয়েন্সি, ভ্যাকসিনেশন, ইমিউনো সাপ্রেশন, এগুলা থেকেও কিন্তু অর্গান ট্রান্সপ্লান্টেশন এবং রিজেকশন, এই জায়গা থেকে প্রশ্ন আসে। যাই হোক, তাহলে এই জেনারেল প্যাথোলজির এই টপিকসগুলো গেল, তার সাথে নিওপ্লাসিয়া এন্ড মেটাস্ট্যাসিস এই অংশটা আসে। এখান থেকে আমরা প্রশ্ন যে খুব বেশি আসে তা না, বাট যে অংশগুলো দেওয়া সেগুলো পড়তে হবে। এখন চলে আসি রিজনাল বা ইএনটি রিলেটেড যেগুলা, সেখান থেকেও দেখেন আমরা কোন কোন ডিজিজ পড়বো। এই ডিজিজ যে সব ক্ষেত্রে এই ডিজিজ গুলা থেকে প্রশ্ন আসবে, এটা ভুল। আমি যেবার প্রথম মানে প্রিপারেশন নিয়ে ভালো মতো পরীক্ষা দেওয়া শুরু করলাম, যেবার 23শে জুলাইয়ে, সেই জুলাইতে আমি কি করেছি, আমি 23শে জুলাইয়ে যখন আমি পরীক্ষা দিলাম, সেই জুলাইয়ের পরীক্ষার সময় আমার এই সিলেবাস আমি ফলো করে শুধুমাত্র এই ডিজিজ গুলাই পড়ে গিয়েছি। তখন তো আমি কোর্সের স্টুডেন্ট না, তো আমি এই ডিজিজ গুলাই পড়েছি। কিন্তু এই ডিজিজ থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো যেহেতু আমি কোর্সের স্টুডেন্ট না, আমি তো বুঝি না। আবার আমি ওই সময় মানে আহ, তখন আমি পেরিফেরিতেই আর কি, ঢাকায় তো আসি নাই, কোচিং এও আমি ইনভলভ না। তো যেটা হয়েছে, আমি পড়েছি নিজের মতো করে, কিন্তু আমি গুরুত্ব সহকারে ট্রিটমেন্ট পড়েছি, যে এটা ট্রিটমেন্ট, এটা করতে হয়, এই দেওয়া হয়, কিন্তু আসলে ট্রিটমেন্ট তো প্রশ্ন ট্রিটমেন্ট রিলেটেড একটা স্টেম থাকে, অনেক সময় থাকেই না। হ্যাঁ, মেইন ফোকাস তো ক্লিনিক্যাল ফিচার,
সাথে ভেতরকার যে প্যাথোজেনেসিস এইগুলা থেকে প্রশ্ন আসে। আমি ওগুলা যাই হোক, তো এই জন্য আমরা এই টপিকস গুলাই পড়বো, কিন্তু কোনটা গুরুত্ব দিয়ে পড়বো এটা নিয়ে আমরা আশা করি আপনাদের সাথে আলোচনা করব। তাহলে কোন কোন টপিকস আছে এগুলো আসলে আমরা তো শেয়ার করব আপনাদের সাথে, জাস্ট বলার জন্য। মাইক্রোবায়োলজি থেকে দেখেন ব্যাকটেরিওলজি, এগুলো খুবই সবাই আমরা যে কোনো পরীক্ষা, যে কোনো এন্ট্রান্স পরীক্ষার জন্য এই ব্যাকটেরিওলজি না পড়ে কেউ পরীক্ষার হলে যায় না, কিন্তু ইএনটিতেও তাই। এবং প্রশ্ন এখান থেকে ওইভাবেই হয়। একটু যেটা ব্যতিক্রম থাকে সেটা হচ্ছে যে আমরা যখন ব্যাকটেরিওলজি পড়ি, জেনারেল ব্যাকটেরিওলজি ঠিক আছে, কিন্তু ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজি যখন একটা প্রশ্ন করা হয়, তখন প্রশ্ন এইরকম একটা সিনারিও আকারে দিয়ে দিবে। ব্যাকটেরিওলজির প্রশ্ন বা মাইক্রোবায়োলজিরই প্রশ্ন, কিন্তু একটা সিনারিও দিবে যে একটা পেশেন্ট আসছে, তার টনসিলে ইনফেকশন হয়েছে, এই সেই আমরা একটা ইয়ে করলাম, কালচার করলাম, সেই ওখান থেকে সোয়াব নিয়েছি, সোয়াব নিয়ে আমরা কালচার করেছি, সেই কালচারে এই গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ এই একটা ব্যাকটেরিয়া পাওয়া গেছে। আপনার এখন বলেন যে টনসিলের এই ইনফেকশনের সবচেয়ে মোস্ট কমন কোন ব্যাকটেরিয়া দ্বারা হয়, এরকম একটা প্রশ্ন করে, বা এরকম বা আপনার কালচার সেন্সিটিভিটিতে এই পজিটিভ ফাইন্ডিংস পাওয়া গেছে, সেই পজিটিভ ফাইন্ডিংস হিসেবে আপনাকে ব্যাকটেরিয়ার নাম দেওয়া থাকবে। তো এইভাবে আপনাকে বেসিকের প্রিপারেশনটা নিতে হবে। মানে সিনারিও দেখে ঘাবড়ায় যে লাভ নেই। আপনার যদি ভালো প্রিপারেশন থাকে, ডিটেলস পড়া থাকে, ব্যাকটেরিওলজি সিস্টেমিকের যেগুলা অংশ আছে সেখান থেকে এইভাবেই আমরা আশা করি আপনাদেরকে প্রস্তুত করার চেষ্টা করব। ভাইরোলজি থেকেও বেশ ভালোই প্রশ্ন আসে, যেটা এই যে দেখেন সিলেবাসে প্যারাসাইটোলজি থেকে এখানে দেওয়া আছে রাইনোস্পোরিডিওসিস শুধুমাত্র পড়লে প্যারাসাইটোলজি আপনার পড়া শেষ হয়ে যাবে তা না। প্যারাসাইটোলজি থেকে বেসিকও পড়তে হবে, সাথে রাইনোস্পোরিডিওসিস আসলে প্যারাসাইট রিলেটেড ইএনটি ডিজিজের মধ্যে এটা একটা, আসলে যদিও এটা প্যারাসাইট না, এটা অন্য এক এখন আলাদা ক্লাসিফিকেশনে চলে আসছে। তো এখন যেটা বলি, প্যারাসাইটোলজি থেকে আমরা এখন ডিটেলসে পড়াবো, যেহেতু বিগত সেশনের কোশ্চেনে প্যারাসাইটোলজি থেকে এরকম ব্লান্ডার আসলে এর আগে কখনো হয়নি, এখন হতেই পারে। তো আমরা এখন এই জন্য কোনো টপিকসকে আমরা গুরুত্বহীন বলবো না, আবার কোনো টপিকসকে খুব গুরুত্ব দিব, সেখান থেকে পরের সেশনে প্রশ্ন আসবে এটা বলা যাবে না। এই জন্য সব টপিকসকেই সমান গুরুত্ব দিয়ে একটা কনক্রিট প্রিপারেশন আমরা নিব ইনশাল্লাহ। মাইকোলজি থেকে দেখেন, তবে এখানে যেগুলো উল্লেখ আছে সেগুলোর উপরে আমরা স্পেশাল এমফাসিস দিব, এটা হচ্ছে মেইন কথা। ইমিউনোলজি খুব সুন্দর করে এখানে আমরা শেয়ার করে দিব আপনাদের সাথে এই সিলেবাস, ইনশাল্লাহ পিডিএফ আমি দিয়ে দিব, এই জন্য এখন আর এইগুলো বলছি না, আমরা অনেক আলোচনা করেছি। অ্যাপ্লাইড প্যাথোলজি দেখেন, ইএনটি রিলেটেড যে ডিজিজগুলো আছে এগুলা থেকে প্রশ্ন আসে, সিনারিও দিয়ে সুন্দর করে প্রশ্ন আসে, এগুলো আমরা ক্লাসে আলোচনা করব। এখন আসি যে লাস্টে দেখেন এই যে এইটা বিসিপিএস এর কারিকুলামের বই থেকেই আমি ছবি তুলে দিয়েছি আর কি, ছবি তুলে পিডিএফ করে আপনাদের সাথে শেয়ার করেছি। ওই বইয়ের 29 নাম্বার পেজে দেখেন সুন্দর করে দেওয়া আমাদের এই পার্ট ওয়ানের জন্য কোন কোন বই ফলো করে স্যাররা প্রশ্ন করবেন, কিন্তু সব যে ফলো করা হয় তা কিন্তু না। দেখেন এর মধ্যে আমরা কাভার করার চেষ্টা করি, গ্রেজ অ্যানাটমি তো পড়ে আপনি পার্ট ওয়ানের প্রিপারেশন 6 মাসে নিতে পারবেন না, 6 বছর লাগবে যদি আপনি গ্রেজ অ্যানাটমি থেকে প্রিপারেশন নিতে যান। যাই হোক, ওইটা বিষয় না, আমরা এই গ্রেজ অ্যানাটমিকে ফলো করেই অন্য আমাদের মেইনলি আমরা দত্ত অ্যানাটমির জন্য ভালো করে পড়ি। কানিংহাম আসলে বেসিক্যালি আমরাও পড়ি নাই, আপনারাও পড়বেন কিনা জানি না, তবে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আহ, দত্ত এবং BD84 সাথে এখন আরেকটা ভিশ্রাম সিং এর কিছু ছবি আছে, স্পেশাল কিছু জিনিস আছে যেখান থেকে ঘুরে ফিরে প্রশ্ন এসেছে, এরকম সবগুলাকে একসাথে করে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব। নিউরো অ্যানাটমি অবশ্যই স্নেলের নিউরো অ্যানাটমির উপর বেস করে আমরা লেকচারটা নিব। আম, এবং মেডিকেল এমব্রায়োলজি ল্যাংম্যান থেকে পড়তে হবে, তার সাথে আমরা শুধু ল্যাংম্যান না, সরি, শুধু ইয়ে না, তার সাথে আমাদের যেটা করতে হবে যে এর সাথে আমাদের যেটা আছে ল্যাংম্যানের সাথে আমাদেরকে আরো উম, যেটা ধিংরা থেকে পড়তে হবে কিছু জিনিসের ডেভেলপমেন্ট, তার সাথে আমাদের এখানে দেখেন, এখানে মনে হয় স্যাররা ধিংরার কথা লিখেই নেই, কিন্তু আমাদের ধিংরা থেকে প্রশ্ন কিছু জিনিস আসে, অ্যানাটমি আসে, ডিজিজের প্রশ্নগুলো আসে। তবে দেখেন এখানে স্যারদের খুব পছন্দ হচ্ছে একটা বই, সেটা হচ্ছে সিনপসিস। এই সিনপসিসটা আমরা পুরোটাই সব যে অ্যানাটমি, ফিজিওলজি, ইএনটি ফিজিওলজি সিনপসিস না পড়লে আপনার ক্লিয়ার হবে না।
সাথে গ্যানন এবং গাইটনও কিছু টপিকস পড়তে হবে। আমরা এটা গুছিয়ে দিব, মানে আপনাদের জন্য প্যালাটেবল করে দিব, ইনশাল্লাহ প্রেজেন্টেবল করে দিব। গাইটনস, ফিজিওলজি, গ্যানন এগুলো তো আছেই। হারপার বায়োকেমিস্ট্রি, আমরা আসলে এখানে যে বই দেওয়া আছে বায়োকেমিস্ট্রির জন্য, আমাদের মোজাম্মেল স্যারের এবিসি অফ বায়োকেমিস্ট্রি পড়লে আলহামদুলিল্লাহ যথেষ্ট, এবং তার সাথে এই লিপিং কড, হারপার এগুলার কিছু জিনিস তো থাকবেই। এত ডিপে আমরা যাব না। ফার্মাকোলজিক্যাল এই যে এখানে দেখেন গুডম্যান গিলম্যান দেওয়া, কিন্তু আসলে এটা ফার্মাকোলজি আমাদের যেটুকু লাগে এটা আমরা আসলে ক্যাডজাং ফলো করে বা বেসিক যেগুলো আছে এর উপরে ফলো করে আমরা ক্লাস বা লেকচার রেডি করব। রবিন্স থেকে তো অবশ্যই প্যাথোলজি, তাহলে এই বই আপনাদের লাগবে না, আমরা আপনাদেরকে প্রপার। জি। ফার্মাকোলজির ব্যাপারে, ফার্মাকোলজিতে আমাদের আকিব যে ক্লাস নেয়, আকিবের দুইটা ক্লাস হ্যাঁ, এতটা রিসোর্সফুল হ্যাঁ, থাকে। না না আর আমার অবশ্যই, মনে হয় মানে না, আমি বলছি যে আপনাদের এই বই যে লাগবে তা না, হ্যাঁ মানে হ্যাঁ আমরা সেটাই। এর উপরে ফোকাস করেই আমাদের মেইন, আমরা কখনো আমাদের কিন্তু এরকম স্পার্ক মেডিকেল একাডেমি থেকে আমাদের ফাইনাল স্পার্ক একটা বই আছে, যেটা মাস্টার ওটা ব্যাচে যারা, কমপ্লিমেন্টারি দিবে যারা হ্যাঁ নেবে। সেটা তো কমপ্লিমেন্টারি আপনারা পাবেন, কিন্তু ওইটা হচ্ছে আসলে বেসিক্যালি স্পার্কের যে ফাইনাল স্পার্ক, এটা আসলে আপনার কম্প্যাক্ট একটা রিভিশনের জন্য, এমএস এমডি ডিপ্লোমা বা যে কোনো এন্ট্রান্স পরীক্ষার জন্য টপিকসগুলো ওইভাবেই তৈরি করা। বাট ওইটা পড়ে আপনি ইএনটির প্রিপারেশন হবে না, মানে শুধু solely ওইটা ওইটা আপনি দেখবেন, ওটা থেকে আমরা ক্লাসও আপনাকে বলে দিব কোনটুকু দেখবো, কিন্তু আমরা এক্সট্রা ইনফরমেশন গুলাও আপনাদেরকে ওইভাবেই প্রেজেন্ট করব। যাই হোক, বই কি কি লাগবে এগুলো আসলে আপনারা এই পিডিএফ শেয়ার করলেই জানতে পারবেন আশা করি। তো এখন আসি আমরা যে আহ, যেই বাকি জিনিসগুলা আমরা বলছিলাম, সেটা হচ্ছে যে আমাদের ক্লাসগুলো আমরা কিভাবে সাজিয়েছি বা এই বিষয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে আমাদের, দেখেন, আহ, আমরা ডিসেম্বরের 7 তারিখ থেকে শুরু করতে চাচ্ছি ইনশাআল্লাহ। আম, ভর্তি যারা হবেন তাদের জন্য আমরা ইনশাআল্লাহ রেকর্ডেড ক্লাস তো থাকবেই। তারপরেও আমরা এখানে যেভাবে ক্লাসগুলো সাজানো, যেমন এই একটা ক্লাস, পরের ক্লাসে তার পরীক্ষা, এবং তার আরেকটা ক্লাস, এইভাবে আমরা দেখেন ইয়ারের অ্যানাটমি ইম্পর্টেন্ট, 12টার মতো প্রশ্ন আসে, 6টা প্রশ্ন আসে, আমরা 6টা প্রশ্ন, 12 মার্কস। এই জন্য আমরা দুইটা ভাগে ভাগ করেছি। ইয়ারের অ্যানাটমি হচ্ছে সবচেয়ে, অ্যানাটমি পোর্শনে ইয়ারের অ্যানাটমিটা প্রথম যারা পড়বেন তাদের জন্য খুবই কঠিন। তো এই জন্য আমরা ইয়ারের অ্যানাটমি থেকে দুইটা ভাগে ভাগ করেছি সহজ করার জন্য, যে এক্সটার্নাল ইয়ার মিডিল ইয়ার পর্যন্ত শেষ করে ইন্টারনাল ইয়ার বা ইনার ইয়ার এটা পড়ার জন্য আপনার কমপক্ষে একটা ক্লাস লাগে। তো যাই হোক, আমরা এগুলাকে যতটুকু আপনাদের সামনে প্রেজেন্ট করা যায়, যত সহজভাবে, সেটাই চেষ্টা করব। অ্যানাটমি নোজ পিএনএস এটা এক ক্লাসেই সম্ভব, এইভাবে আমরা কিন্তু ক্লাসগুলা মোটামুটি রাখার চেষ্টা করেছি। এবং আমরা যেটা বলছি, আমি এবং ডক্টর রাকিব ভাই, আমরা যেহেতু ইএনটি ব্যাকগ্রাউন্ডের, সেহেতু আমরা ইএনটির ক্লাসগুলা আমরা আপনাদের সাথে আমাদেরকে পাবেন, ইএনটি অ্যানাটমি, ইএনটি ফিজিওলজি, এই ক্লাসগুলা। কিন্তু এই বেসিক সাবজেক্টের ক্লাসগুলা আমাদের অন্য যে মেন্টররা আছেন, ডাক্তার আকিব, ডক্টর আকিব, তারপর রায়েদ, তারপরে ডক্টর নাভিদ, ওনারা এই ক্লাসগুলা নিবেন। এবং ওনারা এর সাথে আরো অন্যান্য প্রত্যেকটা ফ্যাকাল্টি আলাদা আলাদা আমাদের ভাগ করা আছে, ওনারা এই ক্লাসগুলা খুব সুন্দর করে আপনাদের সাথে সামনে প্রেজেন্ট করবেন। আর অবশ্যই বেসিক যেই ওনারা কোন ক্লাসগুলো নিবেন, যেইগুলো আসলে এমএস এমডি বা ডিপ্লোমা যাই দেন না কেন, ওই ক্লাসগুলা ওনাদের জন্য সমান, মানে ওখান থেকে প্রশ্ন একই। কিন্তু আমরা কোন ক্লাসগুলো নেব, যেগুলা ইএনটি স্পেশাল অ্যাটেনশন লাগবে এবং ইএনটি রিলেটেড। হ্যাঁ, যখন আমরা অ্যানাটমি পড়াবো তখন এমব্রায়োলজি কিন্তু আমি সাথে বলে দিব। এমব্রায়োলজির ক্লাস আরেকজন নিতেই পারেন, কিন্তু ইএনটির জন্য কোনটুকু লাগবে ওইটা কিন্তু ইয়ারের অ্যানাটমি যখন ক্লাস নিব তখন আমরা বলে দিব যে এই এমব্রায়োলজিটা এইটুকু আমাদেরকে পড়তে হবে, এটা এইভাবে আসে। এটা আমরা অবশ্যই শেয়ার করব। আচ্ছা, এখন আসি এরপরের, আমরা মোটামুটি বলছিলাম যে এইভাবে আমরা সুন্দর করে ক্লাসগুলা সাজিয়েছি, এইগুলো আপনাদের সাথে শেয়ার করব যে আমরা মাস্টার ব্যাচের আমরা কিভাবে রুটিনটা করেছি। দেখেন, সেই হিসেবে আমরা মোটামুটি ইএনটি ফিজিওলজির জন্য যেমন আমরা ক্লাস রেখেছি, এর সাথে ইএনটি ফিজিওলজির একটা ক্লাস আছে, এর সাথে আরো ক্লাস আমরা পরবর্তীতে রাখছি। তো যাই হোক, না দুইটা, এইভাবে দুইটা ক্লাস দুইটা ইএনটি দুইটা ক্লাস। ফিজিওলজির, হ্যাঁ, দুইটা ক্লাস আমরা এখানে রেখেছি। তো সব মিলিয়ে আমরা, দেখেন, আমাদের টার্গেট যেটা, যে আমাদের আরো অনেক কিছু, এই যে প্রি মক টেস্ট আছে, আমরা মে মাসে আমরা ইনশাল্লাহ
শেষ করে দিব। ফাইনাল মক টেস্ট আমরা মে মাসের 20 তারিখের মধ্যে মক টেস্ট নিয়ে আমরা আপনাদেরকে 1-2 সপ্তাহ আগেই ইনশাল্লাহ ফ্রি করে দিব নিজের মতো নিজে প্রিপারেশন নেওয়ার জন্য। যাই হোক, আমরা আসলে এই প্রবাবল ডেট এটা একটা আমরা ধারণা করছি মোটামুটি যে মোটামুটি ধারণা এটা জুনের 2 তারিখই পরীক্ষা হবে, মোটামুটি শিওর। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। আসলে এই ক্লাস লেন্দি করে বা আপনাদের সাথে এই জাস্ট ইনফরমেশন শেয়ার করা, যারা নতুন, একেবারে নতুন ইএনটিতে ক্যারিয়ার করতে চান, ইএনটিতে এফসিপিএস পার্ট 1 করবেন, তাদের জন্য আসলে আজকের এই কথাগুলো। যারা আগে পরীক্ষা দিয়েছেন বা ইএনটিতে কোর্সে আছেন, ডিএলও কোর্সে আছেন, আম, দেখেন যারা ইএনটিতে ডিএলও কোর্সে বা যারা ডিপ্লোমা কোর্সে আছে তাদের জন্য ডিএলও শেষ করে এফসিপিএস পার্ট 1 করাটা একটা স্ট্যান্ডার্ড অপশন, যেটা আমরা চুজ করেছি। এখন আমরা এমএস দিয়েছিলাম, আনফরচুনেটলি এমএস না হওয়ার পরেই ডিএলওতে বসেছি, আল্লাহর রহমতে হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমরা এফসিপিএস পার্ট 1 কোর্সে থাকতে থাকতেই হয়ে গিয়েছে। তো এইভাবে আপনার আসলে এটা একটা ভালো ওয়ে হতে পারে আপনার ক্যারিয়ারটাকে গোছানোর জন্য। আর আপনি ডিরেক্টলি এফসিপিএস পার্ট 1 হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ। আমিও পার্ট 1 দিয়েছিলাম, হয়নি আনফরচুনেটলি। এই জন্য আমাকে যে কোনো একটা পোস্ট গ্রাজুয়েশনে ঢোকাটা খুব জরুরি। তারপরে আপনি এখন দেখেন, এখন অনেকেই এরকম আছে ডিএলও করা, এফসিপিএস করা, এমএস করা, এরকম অনেকেই আছে। এবং আপনার এরকম আছে যে এফসিপিএস পাস করা পরে এমএস ফেজ বিতে, বা এমএস পাস করে পরে আবার এফসিপিএস ফাইনাল দিয়েছে। তো এটা আসলে ডিগ্রির বিষয়টা যে যতখানি যেভাবে নিজেকে অলংকৃত করতে পারে, এটা নিজের নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশন। যাই হোক, আর কথা না বাড়াই, সবার জন্য অনেক অনেক শুভকামনা। যারা এবার জানুয়ারিতে পরীক্ষা দিবেন তাদের সবার জন্য শুভকামনা। আমরা ব্যক্তিগতভাবে চাই যে ফার্স্ট অ্যাটেম্প হোক, যে অ্যাটেম্পই হোক না কেন, যারা পরীক্ষা দিচ্ছেন সবাই পাশ করুক। সবাই অনেক চেষ্টা করে। আর সবচেয়ে বড় কথা যে যারা অনেক পরিশ্রম করছেন, অনেক ত্যাগ তিতিক্ষা করে প্রিপারেশন নিচ্ছেন, আল্লাহ যেন তাদের সহায় হন। তারা যেন অল্প 2-1 মাসের জন্য খারাপ না করে। কারণ এটা খারাপ করলে কেমন লাগতে পারে সেটা আসলে আমি বা আমরা যারা এই সামান্য 2-1 মার্কসের জন্য খারাপ হয়েছে 2-1 বার, অনেকের বেশ কয়েকবার, যেমন রাকিব ভাই বলল, আমি আমারটা শেয়ার করি। আমি প্রিপারেশন না নিয়ে উপজেলায় থাকতে, যখন 2019 সালের জুলাইয়ে আমি বিসিএস এ জয়েন করার আগেই, ওই সময় আমি একবার পরীক্ষা দিয়েছিলাম উইদাউট এনি প্রিপারেশন। জাস্ট মনে হয়েছে ইএনটিতে ক্যারিয়ার করব, যাই। বড় ভাইরা বলল কি যে যা পরীক্ষার হলে যে প্রশ্ন বুঝে আয়, এই হিসেবে আমি পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, মানে এমনি বেসিক কিছু জিনিস পড়া ছিল, এমএস এর জন্য কোচিং করেছিলাম ওই সময়ে, তো ওই হিসেবে পরীক্ষার হলে গেলাম। তো এই যে পরীক্ষা দেওয়ার পরে আমি বুঝলাম যে এটা কি। তারপরে যখন আহ, পরের জানুয়ারিতে পরীক্ষা দিব, তখন আমার বিসিএস এর পোস্টিং হয়ে গেল। ওখানে যাওয়ার পরে তো আসলে কন্টিনিউশন করতে পারি নাই। ফর্ম ফিল আপ করেছিলাম কিন্তু প্রিপারেশন নেওয়া হয়েছিল না। তো আসলে উইদাউট প্রিপারেশন পরীক্ষার হলে যাওয়াটা বোকামি। এতে যেটা হয় কি, আপনার কনফিডেন্স লেভেল লো হয়। আপনি প্রিপারেশন নিয়ে গেলে বুঝতে পারবেন যে আপনার ভুলটা কোথায়। নিজের ভুল না ধরতে পারা পর্যন্ত আমার যেমন মনে হয় যে যতই প্রিপারেশন নিই, সেকেন্ড পেপারে কেন জানি একটু ডেফিসিয়েন্সি থাকে, বা পেপার 3-তে আমরা আনকমন যে টপিকস গুলা দিয়েছে সেগুলো সিনপসিস থেকে ডিজিজ গুলা পড়া দরকার, যেমন লাস্ট আমাদের যেবার হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আমার কাছে যেটা মনে হয়, রাকিব ভাই আমার সাথে একমত হবেন, আমার কাছে মনে হয় যে আল্লাহ তাআলা উম, বা সৃষ্টিকর্তা, যাই বলেন না, মানে আল্লাহ আল্লাহ তাআলা যেভাবে, আমার কাছে মনে হয় যে একজন যখন চেষ্টা করে এবং তার একটা লেভেল পর্যন্ত প্রিপারেশন দাঁড়ায় যায়, তখন আল্লাহ তাআলা দিয়ে দেয়। এটা আমার কাছে মনে হয়। হ্যাঁ, কারণ আপনি চেষ্টা না করলে কেউ এটা বলতে পারবে না, আর গেছিলাম এমনিতেই পরীক্ষার হলে, পাশ করে গেছি। এটা বললেও আসলে তার প্রিপারেশন না নিয়ে কোনো পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় কেউ কখনো চান্স পায়নি, পাবেও না। এটা সম্ভব না। যাই হোক, সবার জন্য শুভকামনা। আমি আর কথা না বাড়াই, রাকিব ভাই কিছু বলেন, বলে শেষ করে দেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ডাক্তার জুবায়েরকে। আমি আসলে জাস্ট কয়েকটা কথা বলবো, খুব বেশি ম্যাক্সিমাম কথাই হচ্ছে জুবায়ের বলে ফেলছেন। একটা দুইটা কথা অবশ্যই বলবো। আপনারা যারা ইন্টার্নশিপ শেষ করেছেন বা ইন্টার্নশিপ চলমান অবস্থায় আছেন, যারা ক্যারিয়ার প্ল্যান মোটামুটি ফিক্সড করে ফেলছেন যে ইএনটিতেই ক্যারিয়ার করবেন, আপনাদের সকলকে আমি অন্তত একবারের জন্য হলেও স্বাগতম জানাবো, যারা একবারের জন্য হলেও আপনারা আমাদের স্পার্ক মেডিকেল একাডেমিতে যুক্ত হন।
আপনারা দেখেন, আপনারা চেষ্টা বোঝার চেষ্টা করেন আমরা কিভাবে ক্লাস নেই, কিভাবে ক্লাসের প্যাটার্নটা অনুসরণ করি, কিভাবে পরীক্ষা নিচ্ছি, পরীক্ষার প্যাটার্নটা কিরকম। এতে করে হবে কি, আপনি ইন্টার্নশিপ থাকা অবস্থাতেই আপনি মোটামুটি ইএনটিতে ক্যারিয়ার করার জন্য অনেকটা এগিয়ে যাবেন, যেটা আমাদের সময় আমরা এই জিনিসগুলো খুব ল্যাকিংসে ছিলাম। আমি যেমন 2015-তে ইন্টার্নশিপ কমপ্লিট শেষ করছি, বাট ইসে ক্যারিয়ার শেষ করলাম কিন্তু 2025-এ, মানে ক্যারিয়ার মানে ডিওলো কমপ্লিট করলাম 2025, প্রায় 10 ইয়ার্স গ্যাপ। তো এই জিনিসগুলো আমাদেরকে আমাদেরকে তেমন কেউ গাইডলাইন দেওয়ার মতো ছিল না। এবং এই যে বিসিপিএস এর যে সিলেবাস 2020-এ করা, অ্যাকনলেজ করা, এবং এইটা অনুসরণ করে পরীক্ষা নেওয়া শুরু করছে বিসিপিএস 2022 সাল থেকে। তো বেসিক্যালি এই যে প্যাটার্ন, এবং আমাদের বড় ভাইরা যারা, ওই যে বললাম যে 13 বার পরীক্ষা দিচ্ছেন এক বড় ভাই বললেন, এবং উনি কিন্তু ম্যাক্সিমাম টাইম ওই আমলেই পরীক্ষা দেওয়া, ওই যে আমার 15, 16, 17 ওই আমলেই পরীক্ষা দেওয়া। কারণ তখন বিসিপিএস এর কোনো সিলেবাস ছিল না, কোনো প্যাটার্ন ছিল না, এবং কোনো ওইভাবে কোনো মেন্টরশিপও ছিল না যারা আমাদেরকে একটু গাইডলাইন দিতে পারবে যে না, এইভাবে পড়লে, এইখান থেকে পড়লে, এইটুকু পড়লে এই কোশ্চেনটা এইখান থেকে আসে, বা এরকম। আপনাদেরকে যেরকম আমরা হচ্ছে একটা সুন্দর গাইডলাইন বা আপনাদের একটা মানে একটা পথ প্রদর্শক হিসেবে কাজ করতেছি বা মেন্টরশিপ হিসেবে কাজ করতেছি, এইটা আমাদের সময় কখনোই আমরা পাই নাই। এবং আমরা ওইভাবে ফিল করি যে এই জিনিসটা হয়তো যদি আমরা পেতাম, তাহলে হয়তো ইন্টার্নশিপ থাকা অবস্থায় অথবা ইন্টার্নশিপের 1-2 বছর পরেও পরে হইলেও আমরা এটা হচ্ছে আমরা মোটামুটি অ্যাচিভ করতে পারতাম। এখন যে জিনিসটা আমি অবশ্যই বলবো, যেমন ডাক্তার জুবায়ের বলছে যে ইএনটিতে পার্ট 1 বা এফসিপিএস পার্ট 1 কখন আপনার না পড়ে গেলে হবে না। এইটা একদম ধ্রুব সত্যি কথা। এইটা একদম ধ্রুব সত্যি কথা। আপনি অন্য যে কোনো পরীক্ষা, ভাই হয়তো আপনার সিটের ব্যাপার স্যাপার থাকে, ইসের ব্যাপার স্যাপার থাকে, যে আপনার হচ্ছে সরকারি ক্যান্ডিডেট, বেসরকারি ক্যান্ডিডেট, এইভাবে আপনি পাস ফেলের, জাস্ট পাস করলে আপনি চান্স পেয়ে যাচ্ছেন সাবজেক্টে, এইরকম থাকতে পারে। বাট আপনার যদি এফসিপিএস পার্ট 1 পাস করতে হয়, ভাই আপনার এফসিপিএস পার্ট 1 পাস করতে গেলে অবশ্যই অবশ্যই সেই লেভেলের প্রিপারেশন লাগবে, সেই লেভেলের ডেডিকেশন লাগবে। যেই লেভেলের ডেডিকেশন ছাড়া আপনি কখনোই আপ টু দা মার্ক প্রিপারেশন নিতে পারবেন না। এমন আপনাকে আমি একটু আগেও বলছি, আলাপ আলোচনা করছি, আমি জাস্ট 2023-এর, সরি 24-এর জানুয়ারিতে আমি যে পার্ট 1 পরীক্ষাটা দিয়েছিলাম, 24-এর জানুয়ারিতে আমি হিস্টোলজি পড়ি নাই, হিস্টোলজি পড়ি নাই, আপনার হচ্ছে বায়োস্ট্যাটিক্স পড়ে যায়নি, প্রায় হচ্ছে 15 মার্কের ডিফারেন্স, এবং আমি কিন্তু 1.5 মার্কের জন্য ফেল করছি। আমার একটা সিঙ্গেল একটা এসবিও হইলেই কিন্তু হয়ে যাইতো। এই কারণেই বলা যে আমার অন্য পার্ট, যেই পার্ট যেগুলো ছিল সেগুলো তো মোটামুটি কমপ্লিট লেভেলের একদম প্রিপারেশন ছিল, টপ নচ লেভেলের, বাট ওই যে যেই 15 মার্ক আমি পড়ে যাইনি। আমি যখন পরীক্ষার হলে গেছি, আমি যখন দেখছি যে প্রথম 9টা কোশ্চেন হিস্টোলজি, তখনই আমি হচ্ছে আমার 50% আমার মেন্টাল ব্রেকডাউন হয়ে গেছে। এই জন্যই আমি বললাম যে যখন আপনারা পড়াশোনাটা করবেন, তখন সেটা অবশ্যই কমপ্লিট প্যাকেজ আকারে করবেন। আর আসলে কি, এফসিপিএস খুব দীর্ঘায়িত জার্নি, খুব দীর্ঘায়িত জার্নি। এই জার্নিটা আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি যেই পড়াটা এখন পড়তেছেন বা এখন শুরু করলেন, আপনি যে 6 মাস পরে, আল্লাহ না করুক, আপনি যদি ফেল করে যান, পাস যদি না করেন, এই পড়াটা কিন্তু আপনার ফেলনা না। এই কথাটা আমি, আপনি আজকে এই ওরিয়েন্টেশন ক্লাস থেকে নিয়ে যান, এই পড়াটা কখনোই ফেলনা না। এইটা আপনার সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যেটা পরবর্তীতে পার্ট 1-এর জন্য, যেটা আপনার 6 মাস লাগতো, সেখানে আপনার 1 থেকে 2 মাস পড়লেও হয়ে যাবে, বাট আপনার পড়া লাগবে 5 থেকে 6 মাসই, লেগে থাকতে হবে। আমি এবং ডাক্তার জুবায়ের দুইজনই, আমরা যখন হচ্ছে ডিএলও কোর্সে ছিলাম, এই জিনিসগুলো একটু বলি আজকে ওরিয়েন্টেশন ক্লাস, আসলে সবসময় তো কথা বলার খুব একটা সুযোগ হয় না, আজকে একটু জাস্ট শেয়ার করি। আমি এবং ডাক্তার জুবায়ের, আমরা যখনই হচ্ছে একই সাথে আমরা সরকারি ক্যান্ডিডেট হিসেবে আর কি ঢাকা মেডিকেল কলেজে ডিওলোতে আর কি চান্স পাই 2023-এর জুলাইতে, এবং আল্লাহর রহমতে আমরা দুইজনই ঢাকা মেডিকেল কলেজ থেকে 2025-এর জুলাইতে পাশ করি। এবং আমরা পুরো 1.5 বছর, একদম 23-এর জুলাই থেকে শুরু করে, আমরা আগস্টে আজকে শুরু করি, আগস্ট থেকে শুরু করে একদম জানুয়ারিতে এফসিপিএস পার্ট 1 হওয়া পর্যন্ত, 25-এর জানুয়ারিতে পার্ট 1 হওয়া পর্যন্ত, আমরা ঢাকা মেডিকেল কলেজের লাইব্রেরি লাইব্রেরি কখনোই ছাড়ি নাই, কখনোই না, কেউ বলতে পারবে না। এমনও দিন গেছে, ঈদের আগের দিন সবাই বাসায় টাসায় চলে গেছে, আমরা লাইব্রেরিতে পড়তেছি, হয়েছে এরকম। তো, ঈদের 1 দিন 2 দিন পরে আবার আয়সা লাইব্রেরিতে পড়তেছি। এই কারণে এই কথাগুলো বলা, কারণ কি, আপনি যদি ডেডিকেশন না দেন, সত্যিকার অর্থে
আপনি ডেডিকেশন না দিলে সফল হইতে পারবেন না। হ্যাঁ, হয়তো বা হইতে পারবেন, সেটা কালে ভদ্রে দুই একজন, এটা কখনোই এক্সাম্পল না, এটা এক্সেপশন, এটা এক্সেপশন। বাট আপনাকে অবশ্যই সেই লেভেলের ডেডিকেশন দিতে হবে, সেই লেভেলের পরিশ্রম করতে হবে, যেই লেভেলের পরিশ্রম করলে আপনাকে আল্লাহ তাআলা, একটু আগে যে ডাক্তার জুবাইর বলল, আল্লাহ তাআলা ওই পরিশ্রমের সুবাদে এমনিতেই আপনার দিকে মুখ তুলে তাকাবে। আপনি যদি সেবার মনে করেন 1 মাসের প্রিপারেশন নিয়েও যান, আপনার প্রিপারেশনটা ওই রকম টপ নচ লেভেলে নিয়ে রাখতে হবে। সবসময় আপনি প্রিপারেশন টপ নচ নিয়ে লেভেলে নিতে পারবেন না। কখনো ফ্যামিলিয়াল প্রবলেম থাকবে, কখনো শারীরিক প্রবলেম থাকবে, নিজে অসুস্থ থাকবেন, বা ফ্যামিলির কেউ মেম্বার অসুস্থ হতে পারে পরীক্ষার আগে। এগুলো কখনো আমাদের হাতে না। বাট আপনাকে পড়াশোনাটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা যে 1.5 বছর ছিলাম, পুরো 1.5 বছর ডিএমসির লাইব্রেরি আর আমরা এক। আমার ফ্যামিলিকে আমি কম টাইম দিছি শুধুমাত্র এই পার্ট 1 অ্যাচিভ করার জন্য। এবং আল্লাহ তাআলা আসলে আমার বলেন, ডাক্তার জুবাইর বলেন, আমাদের দিকে মুখ তুলে তাকাইছেন শুধু এইটা কারণেই যে আমাদের সেই লেভেলের ডেডিকেশন ছিল, ছিল বলে আজকে আমাদের ডিওলো কমপ্লিট, আল্লাহর রহমতে পার্ট 1টাও হয়ে গেছে, আমরা পার্ট 2 ট্রেনিং এ ঢুকবো। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যারা ইন্টার্নশিপ শেষ করছেন, আপনারা চিন্তা ভাবনা করতেছেন ইএনটিতে ক্যারিয়ার করার জন্য, আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্পার্কে, আপনাদের এফসিবিএস পার্ট 1 মাস্টার ব্যাচে অ্যাডমিট হওয়ার জন্য। আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে মোটামুটি এই মাস পর্যন্ত। আমরা চেষ্টা করব, আমাদের যদিও ডিসকাউন্ট অফারটা 17 তারিখ শেষ হয়ে গেছে, তারপরও আমরা চেষ্টা করব আপনাদেরকে যতটুকু লেভেলে ডিসকাউন্ট দিয়ে করা যায়, আমাদের সাথে এঙ্গেজ করা যায়। আর যারা এবার জানুয়ারিতে, আমাদের স্পার্কের পক্ষ থেকে যারা এবার জানুয়ারিতে পরীক্ষা দিচ্ছেন, সকলের জন্য শুভকামনা এবং দোয়া রইল। 269 জন ক্যান্ডিডেট এবার পরীক্ষা দিচ্ছেন, আমাদের স্পার্কে ভর্তি আছেন বা যারাই অন্যান্য ইসে ভর্তি আছেন। আমি চাই 269 জনের 269 জনই এবার সিএস পার্ট 1 পাস করে যাক। তো সবার জন্য অসংখ্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। জুবাইর, শেষ করে দেই? জি, আপনি হ্যাঁ, রাকিব ভাই, হোস্ট হ্যাঁ, শেষ হোস্ট শেষ হোস্ট করে তো দিই। আপনি ওকে ওকে শেষ ওকে, করেন। শেষ করে জি দিচ্ছি, শেষ করে জি দিচ্ছি। জি, হ্যাঁ। ওকে ওকে জি।